আমরা কি অনেকেই জানি যে আমাদের ঘুম কয় ঘন্টা দরকার? ক্রিকেটের চেয়ে এখানে কে কোন পজিশনে বসবে, কোথায় বসবে, কার কি দায়িত্ব, মানে এটা কি অন্য কোনো দেশে আছে নাকি এটা শুধু বাংলাদেশেই? বাংলাদেশে আমাদের খুব বেশি কি পরিচিতি আছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ক্ষেত্রে? যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ আর্মি ডুইং এ ফ্যান্টাস্টিক জব, নাম্বার 1। নাম্বার 2 হলো মেড ইন বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অ্যান্ড নাম্বার 3 হলো নট অনলি ক্রিকেট, ফুটবলের ভিতরেও যে ধরনের ব্যুরোক্রেসি আছে, এই ব্যুরোক্রেসি বা এই যে ম্যানেজমেন্টের গ্যাঞ্জাম, এগুলো যদি না থাকতো তাহলে কি আমাদের দেশে ক্রিকেট বা ফুটবল এটা আরও অনেক দূর পর্যন্ত আগানো সম্ভব ছিল? আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট নিয়ে অনেক কাজ করি, অনেক খেতে চাই, কিন্তু ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার নিয়ে খুব একটা কাজ করি না। অল্প বয়সে যে প্রেম করা, এটা সেটা বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়, এবং এটার ফান্ডামেন্টাল কারণ আমার কাছে যেটা মনে হয় যে আজকে আমরা আসলে ডিসকাশনের জন্য বেশ কিছু টপিক ছিল, বাট আজকে যেই দিনে বসে আমরা রেকর্ডিং করতেছি এটা মার্চ মাসের 24 তারিখ, এবং আমরা এই বিকালবেলা রেকর্ডিং শুরু করলাম, বাট আমরা দুপুরের দিকে একটা খবর পেলাম যে তামিম ইকবাল অলরেডি তার 2বার হার্ট অ্যাটাক হয়েছে, এবং তার বয়স কিন্তু আসলে খুব বেশি একটা না, মানে 35-36, এবং তামিম ইকবাল কিন্তু টেকনিক্যালি অ্যাক্টিভ প্লেয়ার, সে খেলাধুলার মধ্যে আছে, তার শরীরে এমন কোনো কিছু হওয়ার কোনো কারণ ওরকম নাই যে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হবে। এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে উনি কিন্তু সকালবেলা হসপিটালে গেছিল, এবং হসপিটালে যাওয়ার পর তার মনে হয়েছে যে গ্যাস্ট্রিকের সমস্যা, এই কারণে সে ওইভাবে ট্রিটমেন্ট নিয়ে চলে আসছে। তো এই ঘটনা কিন্তু বাংলাদেশে খুবই কমন, যে আমাদের একটু পেটে ব্যথা, বুকে ব্যথা বা একটু চিনচিন কোনো কিছু হইলে আমরা কিন্তু চিন্তা ভাবনা করতে থাকি যে গ্যাস্ট্রিকের ব্যথা, সো একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলি। এবং আমি এক্স্যাক্ট নাম্বারটা ভুলে গেছি, বাট আমি যেটা শুনছিলাম যে বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হয় হচ্ছে গ্যাস্ট্রিকের মেডিসিন এবং প্যারাসিটামল। তো তামিম ইকবালের কনটেক্সটে যদি ভাইয়া একটু শেয়ার করার চেষ্টা করেন, আপনি তো তাদের সাথে একদম শুরু থেকে কাজ করার সুযোগ হয়েছে, যে উনাদের মতো এরকম অ্যাক্টিভ মানুষ, তার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের মতো এরকম একটা জটিল জিনিস, এবং তাকে এখন হার্টে রিং পরানোর অবস্থা তৈরি হয়ে গেছে। প্লিজ ভাইয়া। এই ব্যাপারটি খুবই দুঃখজনক, আমার জন্য খুবই দুঃখজনক যে ইনফ্যাক্ট তামিমরা যখন ক্রিকেটে ঢুকলো, মানে ন্যাশনাল টিমে ঢুকলো, তখন আমি ক্রিকেট বোর্ডের সাথে কাজ করছি, মেডিকেল কমিটিতে কাজ করছি, তারপর মেডিকেল কমিটির সেক্রেটারি হয়েছি, চেয়ারম্যান হয়েছি, খুব কাছে থেকে দেখেছি। তারপর অসংখ্যবার টেলিভিশনে কাজ করার সময় ইন্টারভিউ করেছি, লাইভ ইন্টারভিউ করেছি। একটা তরতাজা প্লেয়ারের যে অ্যাক্টিভ এবং প্রতি মুহূর্তে প্র্যাকটিসের মধ্যে আছে, তার মতো তামিমের মতো একজন ক্রিকেটারের এই ব্যাপারটি প্রচণ্ড দুঃখজনক। এক্ষেত্রে আমার মনে হয় দুটি ব্যাপার আমার পক্ষ থেকে উল্লেখ করার আছে। আপনি যদি এখনই, আমরা মিরপুর ডিওচিএসে বসে রেকর্ডিং করছি, আমরা যদি এখনই একটু নিচে নামি, তাহলে দেখবো অসংখ্য মানুষ হেঁটে বেড়াচ্ছেন, প্রত্যেকের মাঝে কী যেন টেনশন, কী যেন তারা, প্রত্যেকেই মনে হচ্ছে যে ওই সময় ওই জায়গায় পৌঁছাতে না পারলে বোধহয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা বাংলাদেশের, স্পেশালি ঢাকার বোধ করি 90% মানুষের ক্ষেত্রে সত্য। আমরা তামিমকে অসংখ্যবার দেখেছি ক্রিকেট বোর্ডের সাথে বচসায় লিপ্ত হতে, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে হয় এমন কিছু ব্যাপার হচ্ছে যে তামিম রিয়্যাক্ট করছে, অথবা ক্রিকেট বোর্ড রিয়্যাক্ট করছে, অথবা নির্বাচকরা রিয়্যাক্ট করছে। এই ব্যাপারগুলো কিন্তু দুই টিম হয়ে যায়, এবং ব্যাপারগুলি কিন্তু প্রচণ্ড মানসিক স্ট্রেস তৈরি করে, এবং এই মানসিক স্ট্রেস নেবার সক্ষমতা অনেকের কিন্তু থাকে না, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হলো, আমি ক্রিকেট বোর্ডের মেডিকেল কমিটিতে থেকেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের ক্রিকেটারদের মেডিকেল রেকর্ডগুলি খুব প্রপারলি মেনটেইনড হয় না, এবং যেটা খুবই দুঃখজনক। ক্রিকেটাররা দে আর হাইলি পেইড বাংলাদেশের কনটেক্সটে, এবং ছোটোখাটো ব্যাপারগুলোও কিন্তু মেডিকেল রিপোর্টে আসা উচিত, আনা উচিত। এগুলি প্রপারলি দেখে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, কোনো ক্রিকেটার হয়তো ছুটিতে বাড়ি গেছে, মোটরসাইকেলে করে খেলতে চলে গেছে, হায়ারে খেলতে চলে গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা পুরো হাঁটু ম্যাশ হয়ে গেছে। সো এরকম ঘটনাও ঘটেছে। এই যে ব্যাপারগুলিও, এই ব্যাপারগুলোকে আমার মনে হয় ক্রিকেট বোর্ড আরও প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। হ্যান্ডেল করছে না বলেই এই ধরনের ঘটনা ঘটছে। তামিমের ব্যাপারটি হু নোজ, ইটস টু আর্লি টু সে। আমি আবারও বলি, দুটি ব্যাপার, একটা হলো স্ট্রেসটা ম্যানেজমেন্টের ব্যাপারটা ক্রিকেটারদের তো ডেফিনেটলি জানতে হবে, এবং সেই সাথে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। এবং 2 হলো, ক্রিকেটাররা যেহেতু তারা আমাদের সম্পদ,
সাকিব তামিম থেকে শুরু করে মাশরাফির, আমাদের সম্পদ, মাহমুদুল্লাহ, মুশফিক। সো এইসব মানুষগুলির পাশাপাশি যারাই ন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, তাদের মেডিকেল রেকর্ডগুলো প্রপারলি রাখা উচিত এবং সে ব্যাপারগুলি নিয়ে কাজ করা উচিত। এবং আমার মনে হয় আমরা কেউই ওভার কনফিডেন্ট হব না। আপনি যে কথাটি বললেন যে ওভার দ্য কাউন্টার ড্রাগের মতো আপনি যে কোনো ওষুধই আপনি চাইলেই খেয়ে ফেলবেন ডাক্তারের পরামর্শ ছাড়া। অ্যান্টিবায়োটিক তো অহরহ ব্যবহার হচ্ছে। এই যে ব্যাপারগুলির যেন অবসান ঘটে। এবং ক্রিকেট বা ফুটবল বা খেলাধুলা বিষয়ে আমার অত বেশি একটা এক্সপার্টিস নাই, বাট আমি একদম ইন জেনারেল জায়গা থেকে যদি ইউ ফলো এ লট, ইন জেনারেল জায়গা থেকে ভাই যদি একটু বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, আমি আসলে অন্যান্য দেশে, মানে এখন তো আমরা গ্লোবালাইজেশনের ভিতর দিয়ে যাচ্ছি, সো আমাদের ইনফরমেশন যে কোনো একটা জায়গাতে যদি তৈরি হয়ে যায় সেটা স্প্রেড হইতে খুব বেশি একটা সময় লাগে না। বাট আমার চোখে অত বেশি একটা এরকম পড়ে না যে একটা দেশের ক্রিকেট খেলা, বা আমাদের শুধু এটা ক্রিকেট না, সব জায়গার ভিতরে মেইন কাজটা বাদে এইটা চারপাশ দিয়ে সারাউন্ডিংসে যে মানুষগুলো থাকে তাদের মনে হয় কি যে মানে তাদের কারণে মেইন কাজটা করাটা অনেক কঠিন হয়ে যায়। যে ক্রিকেটের চেয়ে এখানে কে কোন পজিশনে বসবে, কোথায় বসবে, কার কি দায়িত্ব, মানে কে কি সুবিধা গ্রহণ করবে, কোন জায়গা থেকে কে কোন ফায়দা নিবে, মানে আপনি তো ওয়ার্ল্ডের অন্যান্য অনেকগুলো ক্রিকেট টিমের সাথে আপনার কাছাকাছি যাওয়ার সুযোগ এবং কাজ করারও সুযোগ হয়েছে। আপনি সেখানে কনটেক্সটে যদি বলেন, মানে এটা কি অন্য কোনো দেশে আছে নাকি এটা শুধু বাংলাদেশেই? বাংলাদেশে এবং এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে, ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে সত্য, শ্রীলঙ্কার ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট শ্রীলঙ্কা আমার মনে হয় খানিকটা এগিয়ে গেছে প্রফেশনালিজমের পয়েন্ট অফ ভিউ থেকে। আপনি যদি চিন্তা করেন অস্ট্রেলিয়ার কথা, শ্রীলঙ্কার সাথে ইনফ্যাক্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড আমাদের অল্প কিছু কাজ করার সুযোগ হয়েছে। দে আর সুপার প্রফেশনাল, মানে আপনি যদি এই রিজিয়নে যদি একদম কম্পারিজন করতে চান তাদের মতো প্রফেশনাল পাওয়া। একটি ছোট্ট জিনিস যোগ করা যায় যে ওরা কিন্তু মন্দাই পড়েছিল, কত চমৎকার ম্যানেজমেন্টের কারণে এক বছরের মাঝে ব্যাপার থেকে উতরে উঠেছে। আমরা কিন্তু এখনো সাফার করছি। সো আমার মনে হয় যে প্রফেশনালি ব্যাপারগুলি হ্যান্ডেল করা অনেক ইম্পর্টেন্ট। আমি অস্ট্রেলিয়ায় দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, সাউথ আফ্রিকায় দেখেছি, ইভেন আরও অনেক ক্রিকেট প্লেয়িং কান্ট্রিতে দেখেছি। ওদের বোর্ড অনেক প্রফেশনাল। ওখানে প্রেসিডেন্টকে ডাজন্ট ম্যাটার, ওখানে সিইও হোল্ডস দ্য পাওয়ার এবং উনি অনেক কিছুই ডিসিশন নিতে পারেন। এটা একটা চাকরির মতো, এটা পাওয়ারের মতো। অ্যাবসলিউটলি। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, উনি শুধু প্রেসিডেন্টই না, উনি প্রধান নির্বাচকও হয়ে যান, উনি সোশ্যাল মিডিয়ায় থাকতে চান, উনি মিডিয়ায় থাকতে চান। মানে ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন যতখানি এক্সপোজার পায়, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তার চেয়ে 50 গুণ এক্সপোজার পায়। এবং সেই কারণেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের উপর এত ভ্যালু অ্যাড করা, এবং এটা হবার জন্য অনেকেই ব্যস্ত থাকেন। এবং ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য টেকনিক্যাল যে ডাইরেক্টর আছে, সেই পজিশনগুলো একই দোষে দুষ্ট কিন্তু। এবং আমার মনে হয় এই সময় পরিবর্তিত পরিস্থিতিতে বললে অত্যুক্তি হবে না কিংবা বাড়িয়ে বলা হবে না যে বাংলাদেশে আমরা একটা মাফিয়া রেজিমকে দেখেছি, এবং সেই কারণেই ক্রিকেট বোর্ডেও একটা মাফিয়া তন্ত্র ছিল। কিন্তু ওখানে প্রেসিডেন্ট এবং তাকে ঘিরে যারা ছিল তারা কেউই নিজেদেরকে জবাবদিহিতার মধ্যে আছে এটা চিন্তা করতো না। তারা যে যার পজিশনে মনে করতো যে আমাকে আর জিজ্ঞেস করবে কে। সুতরাং সবাই ওখানে ছোটোখাটো একটা মাফিয়া হয়ে গেছে। এই জায়গা থেকে আমার মনে হয় বোর্ড দ্রুত উত্তরণ হওয়া উচিত। ফারুক ভাইয়ের নেতৃত্বে একটা বোর্ড হয়েছে যেখানে এখনও অবশ্য ওই ডাইরেক্টররাই রয়েছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে আমাদের ফলো করা উচিত। অস্ট্রেলিয়ার মতো একটা প্রফেশনাল বোর্ড যাতে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি। কেন দরকার? কারণ বাংলাদেশে আমাদের খুব বেশি কি পরিচিতি আছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ক্ষেত্রে। যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ আর্মি ডুইং এ ফ্যান্টাস্টিক জব, নাম্বার 1। নাম্বার 2 হলো মেড ইন বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। অ্যান্ড নাম্বার 3 হলো যেদিন ক্রিকেট টিম ভালো করে সেদিন আমাদের পাসপোর্টের ভ্যালু কিন্তু বেড়ে যায়। আমি দেখেছি অনেক এয়ারপোর্টে যেদিন বাংলাদেশ টিম অস্ট্রেলিয়াকে হারিয়েছে বা নিউজিল্যান্ডকে হারিয়েছে বা ইন্ডিয়াকে হারিয়েছে, সেদিন পাসপোর্টটাকে একটু বেটার ওয়েতে হ্যান্ডেল করে ইমিগ্রেশন অফিসাররা। সো আমার মনে হয় ক্রিকেট বাংলাদেশের অন্যতম বড় একটি পরিচিতি। সো এই জায়গায় আমাদের ভালো করা দরকার, এবং ভালোটা যেন এমন না হয় যে ছোটোবেলায় ওই বানরের অঙ্কের মতো 2.5 ইঞ্চি উঠছি, 2 ইঞ্চি নামছি, 3 ইঞ্চি উঠছি, 3.5 ইঞ্চি নামছি, এরকম যেন না হয়। এটা যদি বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে প্রফেশনাল বোর্ডে যেতে হবে। আমাদের এখানে কে প্রেসিডেন্ট হচ্ছে, কে ডিরেক্টর হচ্ছে, কোথা থেকে প্রাইম মিনিস্টার কাকে ফোন করছে, কাকে কাউন্সিলর হিসেবে নিয়ে আসছে, এগুলি নিয়ে পত্রপত্রিকাও অনেক বেশি ব্যস্ত থাকে।
তাহলে আসল যে কাজটা করবে কারা? এবং টেকনিক্যাল মানুষগুলো ইভেন আমরা বিভিন্নভাবে বোর্ডের সাথে ছিলাম, আমরা ফিল করেছি যে স্পোর্টস সায়েন্স এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন ক্রিকেট সায়েন্স বলা হচ্ছে, এই ব্যাপারগুলোকে একদম ইগনোরই করা হয়। এই ব্যাপারগুলো মনে করা হয় যে এগুলি দরকার নেই, স্পোর্টস সাইকোলজির দরকার নেই, বায়োমেকানিক্সের দরকার নেই, স্পোর্টস নিউট্রিশনের দরকার নেই। সো এইগুলিকে ইগনোর করে আপনি বেটার ক্রিকেটার তৈরি করতে পারবেন না। জি, ক্রিকেটের জায়গাটাতে যদি আপনি যেহেতু একটা লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করেন, আপনি কাজ করেছেন, সো প্রচুর পরিমাণে ক্রিকেটার একদম ফ্রেশার থেকে শুরু করে এক্সপিরিয়েন্স মানুষজন দেখার সুযোগ হয়েছে, দেশের বাইরে ক্রিকেটারও আপনি দেখছেন। সেই জায়গাটাতে কি আপনার কি মনে হয় যে বাংলাদেশের এই যে ম্যানেজমেন্ট বা ক্রিকেট ম্যানেজমেন্ট বা ক্রিকেট বোর্ডের ভিতর, নট অনলি ক্রিকেট, ফুটবলের ভিতরেও যে ধরনের ব্যুরোক্রেসি আছে, এই ব্যুরোক্রেসি বা এই যে ম্যানেজমেন্টের গ্যাঞ্জাম, এগুলো যদি না থাকতো তাহলে কি আমাদের দেশে ক্রিকেট বা ফুটবল এটা আরো অনেক দূর পর্যন্ত আগানো সম্ভব ছিল? কোনো সন্দেহ মানে আমাদের কি প্লেয়ার যারা, তাদের ভিতরে পটেনশিয়াল আপনি দেখেন অনেক। আমরা যখন আইসিসি ট্রফি জয় করি, ইনফ্যাক্ট তারপরে যেভাবে ক্রিকেট টিমের গ্রুম আপটা হচ্ছিল, ওইটা যদি আমরা ধরে রাখতে পারতাম প্রপারলি, বাংলাদেশ এতদিনে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবার কথা। আমাদের ক্রিকেটারদের ওই লেভেলের পটেনশিয়াল ছিল, নাম্বার 1। নাম্বার 2 হলো ক্রিকেট ওই সময়ই বাংলাদেশের ফুটবলকে বিট করে বাংলাদেশের প্রধান স্পোর্টস হয়ে গেছে এবং প্রচণ্ড জনপ্রিয়। ক্রিকেট আমাদের কালচারের সাথে যুক্ত হয়ে গেছে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আমরা ডিভাইডেড, পলিটিক্যাল সেন্সে বলি, যে কোনো সেন্সে বলি, প্রত্যেকটা ক্ষেত্রে ডিভাইডেড। এক ক্রিকেটই আমাদেরকে ইউনাইটেড করে রেখেছিল বা রেখেছে স্টিল। তামিম একটা 4 মারলে বা 6 মারলে আমরা যে পার্টি সাপোর্ট করি না কেন আমরা সবাই ক্ল্যাপ করি। সাকিব একটা উইকেট পেলে আমরা ক্ল্যাপ করি। সুতরাং ক্রিকেটারদের মাঝে পটেনশিয়াল ছিল, জনপ্রিয়তা ছিল। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক পছন্দ করে, কালচারের পার্ট হয়ে গেছে এবং অনেকেই ক্রিকেটটাকে প্রফেশন হিসেবে নেবার জন্য বাংলাদেশের ইয়াং প্লেয়াররা অনেকেই সাধনা করছিল। সো এই যখন অবস্থা, ক্রিকেট যদি প্রপারলি ম্যানেজ করা হতো, ক্রিকেট বোর্ডটাকে যদি বিকেন্দ্রীকরণ করা যেত, ডিভিশনাল ক্রিকেট অথরিটি তৈরি করা যেত, জেলা লেভেলে ক্রিকেটের স্ট্রাকচার করা যেত এবং সেই সাথে জেলা লিগগুলোকে খুব জাঁকজমকপূর্ণ জেলা লিগ করা যেত। আর আমাদের এখানে ঢাকা লিগটাকে তো লাস্ট যারা ছিলেন কমিটিতে তারা রীতিমতো শুরু হবার আগেই কে চ্যাম্পিয়ন হবে এটা মানে একদম মেক করা থাকতো। এই জন্য আম্পায়ারদেরকে ম্যানেজ করা থেকে শুরু করে যাবতীয় জিনিস তারা করেছেন। আমরা আগে ভাগে অনেকেই অনেক ম্যাচের রেজাল্ট জানতাম যে এরকম হতে পারে ম্যাচ, এবং সেটাই হয়েছে। সো এই যখন অবস্থা, আসলে সত্যিকার অর্থে পুরো পটেনশিয়াল ব্যাপারটা আমাদের ধ্বংস করে ফেলা হয়েছে। আচ্ছা, সো ভাই আমরা এই ক্রিকেটের ম্যানেজমেন্ট থেকে আবার শুরুর কোশ্চেনটাতে একটু বা শুরুর ডিসকাশন পয়েন্টটাতে যাই। আপনি তামিম ইকবালের বিষয়ে যেটা বলতেছিলেন যে স্ট্রেসের ব্যাপারটা, স্ট্রেস এবং বাংলাদেশের মানুষজন, এটা শুধু বাংলাদেশের কনটেক্সটে না, আমি অল্প স্বল্প সাইকোলজি বা মানুষজন কীভাবে চিন্তা ভাবনা করে স্ট্রেস, প্রোডাক্টিভিটি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার সুযোগ আমার হয়। সো সেখান থেকে আমার কাছে মনে হয় যে গ্লোবালি এখন আমরা যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, কন্টিনিউয়াসলি এত বেশি পরিমাণে ইনফরমেশন আমাদেরকে ডেইলি কনজিউম করতে হয় এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজেদের উপরে একটা হাই এক্সপেকটেশন তৈরি হয় এবং একটা প্রেশার্ড সিচুয়েশন। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, এখন আমি কিন্তু ফেসবুক খুললে, ইউটিউব খুললে, পৃথিবীর অন্য প্রান্তে বসে আমার বন্ধু বা আমার কম্পিটিটর বা আমার সমমানের মানুষজন কী ধরনের কাজ করতেছে প্রত্যেকটা ইনফরমেশন আমি দেখতে পাই এবং সেটার কারণে একটা আনওয়ান্টেড স্ট্রেস সবসময় আমার ভিতরে কাজ করতেছে এবং কন্টিনিউয়াসলি আমি এত ইনফরমেশন কনজিউম করি, সেটা আমাকে আরও বেশি ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতরে ফেলে দিচ্ছে। সো জাতিগতভাবে বা গ্লোবালিও আপনি যদি মেডিকেল সায়েন্সের জায়গা থেকে, যেহেতু আপনি পাবলিক হেলথ নিয়েও কাজ করেন, সেই জায়গা থেকে যদি একটু বলার চেষ্টা করেন যে আসলে এই স্ট্রেস আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে বা এটাকে কোনোভাবে ম্যানেজ করে। আমার মনে হয় তামিমের জায়গা থেকে শুরু করতে চাই। সেটি হলো যে তামিম ন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছে দীর্ঘদিন। হি নোজ, হি শুড নো দ্য টেকনিক, স্ট্রেসটাকে কীভাবে ম্যানেজ করতে হয়। আপনি কি জানেন, আপনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে জানেন, ক্রিকেট বোর্ডের ডিরেক্টরকে জানেন, টিকিট কমিটিতে কে আছে জানেন, গেট কমিটিতে কে আছে জানেন। আপনি কি জানেন বাংলাদেশ টিমের স্পোর্টস সাইকোলজিস্টকে, বাংলাদেশ ক্রিকেট টিমের সাইকোলজিস্টকে? আমরা কিন্তু জানি না। মাঝখানে একজন কাজ করেছিলেন, তিনি কিছুদিন কাজ করে চলে গেছেন, তারপরে অ্যাটল কেউ যুক্ত হয়েছে কিনা গত 10 বছরে আমরা কিন্তু জানি না। এই টেকনিকটা ওনারই শেখানোর কথা
এবং আরেকটি বড় ব্যাপার হয়, এই প্লেয়াররা ন্যাশনাল টিমের আন্ডারে থাকে একটা পার্টিকুলার সময়, তারপরে এই যে তামিম যেরকম ক্লাব টিমের হয়ে খেলতে গেছে, ক্লাব টিমেও কিন্তু কোনো সাইকোলজিস্ট নাই, ক্লাবের এক্সপেকটেশন আছে, ওখানে দেখা যায় যে অনেক ধরনের স্পোর্টস পলিটিক্স হয়, এগুলো থেকে নিজেকে কিভাবে অ্যালুফ রাখতে হবে। ক্লাবের যদি স্পোর্টস সাইকোলজিস্ট থাকে, হি ক্যান ব্রিফ, হি ক্যান টেল, এবং সেই টেকনিকটা তামিমকে শিখিয়ে দিত, এবং সেটা তার শেখানোর দায়িত্ব, এবং সেটা তার শেখানোর জন্য সে অ্যাসাইন্ড হতো। সো ব্যাপারটা ক্লাব লেভেলে ঘটছে না, ব্যাপারটা ন্যাশনাল লেভেলে হচ্ছে না, সো তামিম সাফার করছে। আর আমাদের মতো মানুষের, আমাদের জন্য আমাদের শিক্ষা কার্যক্রমে ব্যাপারটি ইনক্লুডেড থাকা উচিত। আমরা যে যা পড়ছি না কেন, আপনি টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, আমি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছি, সো আমি ব্যাপারটা জানি মোরাললেস। যার ফলে আমি যদি 3টা ইম্পর্টেন্ট কাজও থাকে, আমি প্রায়োরিটি ফিক্স করে ফেলি, কিন্তু আমি এটার উপরে ধ্যান দিব, এই 2টা যদি হয় হবে, না হলে আই উইল সে আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটা চাননি। সো আমি এইভাবে ব্যাপারটাকে দেখি। সো এটা কিন্তু আমি শিখেছি আমার মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে। আমি জানি মানুষ তার প্রোডাক্টিভিটি যদি সুপ্রিম লেভেলে নিতে চায়, তাহলে কতটুকু কোন ব্যাপারে প্রায়োরিটি দেবে এবং কিভাবে সে চিন্তা করবে। এই ব্যাপারগুলো যদি আমরা আমাদের কারিকুলামে আপনাদের মতো মানুষদের মাধ্যমে, কিংবা আমাদের ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে, স্কুল লেভেলে বাচ্চাগুলোকে পড়াই, তাহলে কিন্তু এখন আত্মহত্যার যে প্রবণতা বেড়ে গেছে, বাচ্চারা অল্প কিছু হলে আত্মহত্যার ব্যাপারে ভাবে, একটা ছোট্ট চিরকুট লিখে লাভ দিচ্ছে অথবা পানিতে পড়ে যাচ্ছে, সামথিং, যেটা দেখি অনেক ঘটনা কিন্তু রিপোর্টেড হয় না। এবং আপনি জানেন যে যা আসে তা মাত্র 1/10, 9/10 রিপোর্টেড হয় না। ইয়াং জেনারেশনকে নিয়ে আমি কাজ করি, আমি জানি যাদের মানসিক অবস্থা, মানসিক সক্ষমতা, সুতরাং আমার মনে হয় এগুলিকে কারিকুলামের পার্ট করা উচিত, তাহলেই আপনার প্রশ্নের উত্তরটা মিলবে। এই ইয়াং জেনারেশনের ক্ষেত্রে ধরেন যারা অলরেডি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতরে চলে গেছে, মানে এবং ছোটবেলা থেকে, এবং এই জিনিসটা নিয়ে আপনি বিভিন্ন জায়গাতে কথা বলেন যে আমাদের সোসাইটিতে এখন বাচ্চা কাচ্চাদেরকে আমরা মোবাইল ফোন দিয়ে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করতেছি। এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি আমার নিজের ফ্যামিলির ভিতরে 2টা বাচ্চাকে দেখছি যে একটা বাচ্চা ফোনের ধারে কাছে আসে না, এবং তার বয়স কত 4 বা 5 বছরের মতো সময় হবে। সে ধরেন পেন্সিল দিয়ে ড্র করতে পছন্দ করে, গল্প করতে পছন্দ করে, এবং তার সাথে কথা বলতে হবে এবং তার সাথে গল্প করতে হবে, এই জিনিসটা সে করে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা বাচ্চা আছে যে একদম তার লাইফের শুরু থেকেই ফোন, কারণ ফোন দিয়ে তাকে টেম্পোরারি, এবং এই যে ছোটোবেলা থেকে ফোন দিয়ে যখন তাকে, আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখতে চাই যে ফোন যখন তাকে ছোটোবেলায় দেওয়া হলো, এই বাচ্চা যখন ওভার দ্য টাইম বড় হবে, ক্লাস 2তে 3তে পড়বে বা স্কুলে যাওয়া শুরু করবে, তখন সে কিন্তু বলবে আমাকে একটা ফোন দিতে। তখন আমি বলবো যে না, তোমার ফোন ইউজ করার এখন বয়স না, তুমি পড়াশুনো করো, এটা তোমার ইউজ কেস না। বাট ও কিন্তু অলরেডি, কারণ যাকে আপনি ছোটোবেলা থেকে চিনি খাওয়ানো শুরু করছেন, আউট অফ নোহোয়ার একদিন এসে যদি আপনি বলেন যে না, তোমাকে কালকে থেকে চিনি দিব না, এটা তো কাইন্ড অফ তার সাথে যুদ্ধ ঘোষণা করলেন। সো এবং এই পুরা জায়গাটা বা পুরা সোশিও ইকোনমিক সিচুয়েশনটা যদি আপনি বোঝার চেষ্টা করেন, ইনফ্যাক্ট বাবা মার ভিতরেও আসলে খুব জটিল সিচুয়েশন আছে। কারণ আপনি বাবা মার দিকে বা ফ্যামিলিগুলোর দিকেও যদি তাকান, ইন্টারনেট আমাদের অনেক অনেক ভালো জিনিস করছে, অ্যাট দ্য সেম টাইম যতটুকু ভালো করছে তার থেকে কয়েকশো গুণ মনে হয়, বা কয়েকশো গুণ বললে হয়তো খুব বেশি ভুল হবে না, অনেক বেশি আমাদের ক্ষতি করছে। আপনি এখন এই যে আমরা এখন ঈদের আগে এই রেকর্ডিংটা হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ার দিকে যদি তাকান, দেখবেন যে মানুষজন কে কত টাকা দিয়ে শপিং করতে পারলো, এটা নিয়ে একটা কম্পিটিশন শুরু হয়েছে। মানে উই ক্যানট ইমাজিন, এবং মানুষের মুখে বাঁধতেছে না এই কথাটা বলতে, যে আমার 3-4 লাখ টাকা আমার ঈদ বাজেট, আমি 10,000 টাকার নিচে জামা পরি না, অথবা সামথিং লাইক দ্যাট। কেউ 1 লাখ টাকার নিচে জামা পরে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, এটা সে করতেই পারে, কেউ 1 লাখ টাকা জামা পরতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সেইটাকে সোশ্যাল মিডিয়ার ভিতরে এমনভাবে পোর্ট্রে করা, যেটার কারণে ধরেন, কারণ দিন শেষে তো আমরা মানুষ, যখন আমি ইনফরমেশনটা দেখি, আমি কিন্তু মনের ভিতরে কম্পিটিশনের ভিতরে ঢুকে যায় যে না, এইভাবে তো আসলে আমি তো তাহলে পিছিয়ে যেতেছি, আমি কোথায় আছি। একটা মানুষ জাস্ট বিদেশে আমরা কি এখানে গোড়ায় যেতে পারি? জি প্লিজ। গোড়ায় যাওয়াটা হলো যে আমি বাচ্চাকে কতখানি প্রায়োরিটি দিচ্ছি, এটা কিন্তু ডিপেন্ড করে। যে আমি যদি বাচ্চা জন্মের পর থেকে আমি বাচ্চাকে আমার টপমোস্ট প্রায়োরিটিটা দিই, আমার কোয়ালিটি টাইমটা বাচ্চাকে দিই, বাচ্চা কিন্তু মোবাইলের দিকে আকৃষ্ট হবে। ছোট করে একটু ইন্টারাপ্ট করব প্লিজ। আমি আমার ছোট ভাইয়ের এক্সাম্পলটা যদি একটু বলার চেষ্টা করি। আমার ছোট ভাই মাত্র ক্লাস 7-এ পড়ে, সো ও এবার আলহামদুলিল্লাহ ঝিনাইদহ ক্যাডেট কলেজে চান্স পাইছে, ও কিছুদিন পরে ক্যাডেট কলেজে জয়েন করবে। বাট মোটামুটি
গত 1 বছরের মতো সময় আমার আব্বা এবং আম্মা যে পরিমাণ অমানসিক পরিশ্রম করছে, ওনাদের সবার মানে আব্বার বয়স 55+, আম্মার বয়স হচ্ছে 45+, এবং আমি যে জিনিসটা খেয়াল করছি যে আমার আব্বা ছোটোখাটো ব্যবসা করে, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার ছোটো ভাই যেখানে কোচিং করে সেইটার দূরত্ব মোটামুটি 37 কিলোমিটারের মতো। সো এটা প্রত্যেক দিন আপ ডাউন করা এবং মিনিমাম সপ্তাহে 3-4 বার এরকম আপ ডাউন করে যাওয়া আসা, কারণ ওই কোচিং সেন্টারের পাশে আমাদের বাসা ভাড়া করে থাকতে হয়েছে যাতে ও কোচিংয়ে ঠিকঠাক মতো করে। প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার আব্বা তাকে ডেকে তুলে তাকে আবার পড়ানো শেষ করে সে 7-8টার দিকে বের হয়ে গেছে, সারাদিন তার কাজকাম করে এসে রাতে 7-8টার দিকে এসে বাসায় টিচার রাখা ছিল, বাট স্টিল সে এসে আবার তাকে পড়াইতে বসা, আমার ছোটো ভাইকে পড়াইতে বসা, এবং এটা রাত 12টা-1টা পর্যন্ত চলা, এবং সে কোনো সময় ক্লান্ত বোধ করে নাই এবং তার এটা নিয়ে কোনো ধরনেরই নাই, মানে ধরেন এটা নিয়ে তার একটা থাকে না যে ক্রেডিট নিতে হবে, এটা করতে হবে, এবং তার কথা হচ্ছে এটা দায়িত্ব, এবং তার কাছে কিন্তু স্মার্টফোন নাই, কারণ তার কাছে পুরো পৃথিবীটাই আলাদা। এবং আমি যখন ওইটা চিন্তা করি, আমি নিজেও তো কাজ করি সকাল থেকে, কারণ আমি যখন রাতে 8টা-9টায় বাসায় যাই আমার মনে হয় যে এখন আমাকে একটু ফোন টিপতে হবে, বাট তার মনের ভিতরে এটা কোনো, এবং এটা সেম জিনিস উনি আমার জন্যও করছে। আপনি এই মানে ওই জেনারেশনের বাবা মার কথা যদি কম্পেয়ার করে এই জেনারেশনের সাথে প্লিজ যদি একটু আমরা আসলে এই বাবা মা পেয়েই কিন্তু আমরা বড় হয়েছি, এই ধরনের বাবা মা। আমার বাবা প্রফেসর ছিলেন এবং ধ্যান জ্ঞান সাধনা আমার আব্বু আম্মুর, আমরা 2 ভাই বোন ছিলাম। সো আমরা বড় হয়েছি আলহামদুলিল্লাহ, মানুষ হয়েছি, এবং বলতে পারি যে খারাপ কাজের সাথে যুক্ত হইনি। এই যে পারিবারিক শিক্ষাটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমার আব্বু আম্মুর জগৎটা আমাদেরকে ঘিরে, এবং এটা যদি একটা ছেলে বা মেয়ে ছোটবেলায় টের পায় তাহলে কিন্তু মোবাইল ফোনের দিকে আকৃষ্ট হবার কথা না। নর্মালি 95% ক্ষেত্রে দেখা যাবে বাবা মায়ের সাথে গল্প করছে, বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছে। আমরা বাবা মায়ের সাথে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট লাইফ পর্যন্ত ফিল্ম দেখেছি, এবং সেই ফিল্মই দেখেছি যেটা সবাই মিলে দেখা যেত। সো এই যে ব্যাপারগুলো এখন প্রাইভেসির নাম করে বাচ্চাদেরকে এত দ্রুত মোবাইল ফোন এবং এই সব ব্যাপারগুলোর দিকে অ্যাডিক্টেড করে ফেলা হচ্ছে, কিংবা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে দেখা দেখি, যেটা সত্যি অ্যালার্মিং। আমার মনে আছে আমি কদিন আগের হয়তো বিচ্ছিন্নভাবে ব্যাপারগুলি বলছি, আমার বড় ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, ও যখন ইন্টারমিডিয়েট এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে গেছে তখন ও একটি স্মার্টফোন চাই। আমি বললাম, দেখো তুমি তো বাসায় আছো বাবা, তোমার কাছে বাবা ইম্পর্টেন্ট না স্মার্টফোন ইম্পর্টেন্ট? যদি মনে হয় বাবা ইম্পর্টেন্ট তাহলে বাসায় থাকো, আর যদি মনে হয় স্মার্টফোন ইম্পর্টেন্ট তাহলে হোস্টেলে চলে যাও, তুমি হোস্টেলে থাকো, আমার সাথে স্মার্টফোনে কথা বলো, তাহলে মনে করবো যে স্মার্টফোন তোমাকে দেওয়া হয়েছে আমার সাথে কাজে কথা বলার জন্য। সো আমি সেটা বলতে পেরেছি, তার কারণ হলো আমি বাচ্চাদেরকে সময় দিয়েছি। এখন বাবা মা দুজনই প্রচণ্ড ব্যস্ত, হয় বাবা মা দুজনই প্রফেশনে আছে, অথবা বাবা সারাদিন প্রফেশনে আছে, মা সারাদিন টিকটক করছেন, অথবা মা সারাদিন অন্য আত্মীয় স্বজনের সাথে কথা বলছেন, তার বিদেশে হয়তো আত্মীয় স্বজন আছে, তাদের সাথেই সারাদিন ফোনটা অন করা আছে। সো উনি বাচ্চাকে সময় দিচ্ছেন না, উনি ভাবছেন উনি ওনার কাজটা করছেন, কিন্তু বাচ্চাকে যে কোয়ালিটি টাইম দিতে হবে, বাচ্চার গল্পটা শুনতে হবে। প্রত্যেক দিন স্কুল থেকে এসে ওর অজস্র প্রশ্ন আছে, ওর অজস্র কোয়ারিজ আছে, ওর অজস্র গল্প আছে, সেটা শুনতে হবে এবং প্রত্যেকটাকে সুন্দর করে আনসার করতে হবে। এটা যদি আমরা করতে পারি, বাচ্চা উইল বিকাম গুড ফ্রেন্ড অফ ইউ, এবং সে কখনোই স্মার্টফোনকে নিজের বন্ধু ভাববে না এবং ড্রাগসকে নিজের বন্ধু ভাববে না। সো আমরা যে সোসাইটি গড়ে তুলছি, যে ইয়াং জেনারেশন গড়ে তুলছি, অল্প কিছুদিনের ভেতরে এই ইয়াং জেনারেশনের উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। এবং এখন আমরা দেখছি যে বয়স্ক মানুষেরা একটু তাদের সংস্পর্শ পাওয়ার জন্য মানে রীতিমতো আফসোস করছে। সো আপনি সময় দেননি বাচ্চাদেরকে, বাচ্চারাও যে আপনার সময় দেবে না, এটা তো খুবই স্বাভাবিক। সো আজকে যারা এই পডকাস্ট শুনছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, বাচ্চাকে সময় দিন, বাচ্চাকে আঙুল ধরে খেলার মাঠে নিয়ে যান, বাচ্চাকে তার স্মার্টফোনের যে অল্টারনেট আছে সেটা দেখিয়ে দিন। দ্যাট মাইট বি একটু হাঁটো, একটু খেলাধুলা করো। যে বাচ্চা খেলাধুলায় ইনভলভড হয়ে যাবে, যে বাচ্চা সোশ্যাল কাজে ইনভলভড হয়ে যাবে, আই ক্যান গ্যারান্টি ইউ ও স্মার্টফোন অ্যাডিক্ট হবে না, ও খারাপ কাজ করবে না। সো আমরা বাবা মারা প্রথমে নির্ধারণ করি বাচ্চা আমার কত নাম্বার প্রায়োরিটি। বাচ্চা যদি আমার 1 নাম্বার প্রায়োরিটি হয়, আমার কোয়ালিটি টাইমের 80% আমি বাচ্চাকে দিব এবং বাচ্চাকে স্মার্টফোন থেকে দূরে রাখবো। ইফ আই এম সাকসেসফুল, তাহলে আমার পুরো পরিবার সাকসেসফুল হবে।
এই যে কোয়ালিটি টাইম দেওয়া, তারপর সময় দেওয়া, এই জিনিসপত্রগুলা ধরেন আমার আব্বা আম্মাকে কিন্তু এরকম পডকাস্টের মাধ্যমে বলতে হয় না, আপনার আব্বা আম্মাকেও কিন্তু বলতে হয় না, এটা কিন্তু ন্যাচারালি আমাদের ভিতরে ছিল ভাই। এবং আমার মনে হয় না যে তাদের পারিবারিক শিক্ষা অতখানি স্ট্রং ছিল, না না ততখানি স্ট্রং ছিল না। আমরা 2 জেনারেশন আগে গেলেই দেখবো যে অশিক্ষিত বাবা মা ছিল। হ্যাঁ, তো সেই জায়গাটাতে এই এখন এটা মানে এক প্রকার ওই ঘটা করে বলতে হচ্ছে যে এটা করতে হবে। এবং ইনফ্যাক্ট আমাকেও ক্ষেত্র বিশেষে জিনিসপত্র শিখতে হচ্ছে, ইউটিউবে ভিডিও দেখে যে কোনটা কি করতে হবে না করতে হবে বা কী ধরনের অ্যাক্টিভিটির ভিতরে যাওয়া দরকার। এবং এখন আরও খুবই জটিল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। জটিল সিচুয়েশনটা হচ্ছে এরকম যে অল্প বয়সে যে প্রেম করা এটা সেটা বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়, এবং এটার ফান্ডামেন্টাল কারণ আমার কাছে যেটা মনে হয় যে বাচ্চা কিন্তু বাবা মা থেকে অনেক বেশি ডিসকানেক্টেড, অনেক দূরে যখন চলে যায় বাবা মা তার কথা বুঝে না। আমি এখানে একটা গল্প বলতে পারি, একটা ছোট্ট গল্প, সারাংশটা বলি। সেটা হলো যে একটা খুব সুন্দর একটা জায়গা, নিউজিল্যান্ডের মতো খুব সুন্দর একটা জায়গা, ওখানে লেকের পাড়ে বসে কিছু জেলে মাছ ধরছে। সো একজন ভদ্রলোক, সে অনেক রিসোর্টের মালিক, অনেক বড় মানুষ, সে যেয়ে বলল, তোমরা মাত্র এই কয়টা মাছ পাচ্ছ, তোমরা তাতেই সন্তুষ্ট? তোমরা যদি এইরকম ট্রলার আনতে পারো, তোমরা যদি বড় বড় জাল আনতে পারো, তাহলে অনেক মাছ আর্ন করতে, অনেক মাছ ধরতে পারো, সেটা তোমরা বিক্রি করতে পারো, তাহলে অনেক টাকা হবে। তারপরেও যদি বেশি টাকা হয়ে যায়, তারও বেশি টাকা হয়, তাহলে তোমরা ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারো, সেটা বিক্রি করে আরও অনেক টাকা ইনকাম করতে পারো। জেলেরা বললো, তারপর কি করব? তারপর তোমরা আমেরিকা একটা বাড়ি কিনবা, তারপর বাড়ি কিনে ওখানে বসবাস করবা, তারপরে এই যে আমার মতো এখানে চলে আসবা, এসে হলিডে করবা। তো জেলেরা বলছে, আমরা তো সেটাই করছি। সো আপনার স্যাটিসফ্যাকশনটা কোথায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার স্যাটিসফ্যাকশন হলো আপনি বাচ্চাকে ব্রিলিয়ান্টতম বাচ্চা বানাবেন, নাসায় চাকরি করবে বাচ্চা, এবং সেই বাচ্চা আপনার খোঁজ খবর রাখবে, আপনি সেটাও ভাবছেন। আপনাকে আপনার বাবার যেরকমভাবে খোঁজ খবর নিয়েছে, অথবা আপনি আপনার বাবার যেরকম খোঁজ খবর নেন, সেরকম খোঁজ খবর আপনার বাচ্চা নেবে, এটা আপনি এক্সপেক্ট করছেন তাকে প্রপার ফ্যামিলি এডুকেশন না দিয়ে। সো সেটা কীভাবে হবে? সো বাচ্চাকে তার এক্সপেকটেশনটা জানাতে হবে, আর আমার এক্সপেকটেশনটাও আমি বুঝতে হবে যে আমি আসলে এটা চাই, তাহলে আমাকে সেইভাবেই করতে হবে। সো ওভার দ্য টাইম ভাই সোসাইটি যেদিকে যাচ্ছে, আপনার কি মনে হয় না যে এখনই অলরেডি অনেক মানুষজন ধরেন বিয়ে শাদী এগুলোকে একটু প্যারা মনে করে যে এটা তো আসলে অনেক পেইনফুল, হ্যাঁ মানে এর থেকে আমি আমার মন মতো যেভাবে পারি সেভাবে আমি চলতে পারি, এবং সেই জায়গাটাতে বাচ্চা কাচ্চা নিয়ে যে ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে আমাদেরকে এখন যেতে হচ্ছে, আমার তো মনে হয় যে অ্যাট সাম পয়েন্ট মানুষজন বাচ্চা কাচ্চাও এক প্রকার একটা বার্ডেন মনে করে। এক্সাম্পল তো আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, সবচেয়ে সুখী যে দেশগুলোকে বলা হয়, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এখানে বা ওরা সব কিছুই করতে চায়, কিন্তু দে ডোন্ট ওয়ান্ট টু গেট প্রেগন্যান্ট, ওদের মেয়েরা। সো আলটিমেটলি কি হচ্ছে, নেগেটিভ বার্থ রেট, এবং ওখানের ইয়েটা পূরণ হচ্ছে কি, ম্যান পাওয়ার পাকিস্তান থেকে যাচ্ছে, বাংলাদেশ থেকে যাচ্ছে, ইন্ডিয়া থেকে যাচ্ছে, এবং আপনি গেলে ওখানে অনেক সুখ পাবেন, কিন্তু ওরা বাচ্চা নেয় না। সো এক্সাম্পল যেহেতু সামনে আছেই, আমাদের সোসাইটিতে ওইভাবেই যাবে যদি এখনই আমরা প্রপারলি ব্রিজ করতে না পারি, এবং আমাদের যে ধর্মীয় মূল্যবোধ যেটা আছে সেটা যদি আমরা প্রপারলি প্রতিষ্ঠিত করতে না পারি, যে আমরা যেটা ভাবছি সেভাবে থাকা যায় না, এটা আমাদের ধর্ম পারমিট করে না, এই ব্যাপারগুলো বোঝাতে হবে। এবং বাচ্চার ব্যাপারে আমাদের ধর্মের সুনির্দিষ্ট কিছু গাইডলাইনও রয়েছে, সেগুলি যদি আমরা অনুসরণ করি, আই ডু স্ট্রংলি বিলিভ কেন আমরা আগের মতো হতে পারবো না। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, আমাদের রাইট এট দিস পয়েন্ট কিন্তু স্যাটিসফ্যাকশনের ডেফিনেশনটা মনে হয় কিছুটা চেঞ্জ হয়েছে। যেমন আমাদের আব্বা আম্মা বা আমাদের আগের জেনারেশনের দিকে আপনি যদি তাকান, আপনি দেখবেন যে সে দায়িত্ব পালন করতে পারলে সে খুশি বোধ করে, বা তার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, সে অন্যের জন্য একটা কাজ করতে পারছে। বাট রাইট এট দিস পয়েন্ট কিন্তু বিষয়টা এরকম হয়ে গেছে যে আমাদের আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা, যে আগে আমার কথা চিন্তা করতে হবে, আমি এখান থেকে ভালো কী পাইলাম, আমি এখান থেকে হ্যাপিনেস পেলাম কিনা, এবং তার পরবর্তীতে যে আমি অন্য জিনিসপত্রের ভিতরে ঢুকবো। যেমন আমার কাছে যেটা মনে হয়, যখনই আপনি এই যে বাচ্চা কাচ্চা প্রায়োরিটি নাম্বার 1 বা তাকে সময় দিতে হবে, সেটার মাধ্যমে অনেকে অনেক সময় চিন্তা ভাবনা করে যে তাইলে মনে হয় আমার লাইফে কোনো কাজকাম করতে হবে না। এবং আমি আপনার কাছে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবো, অ্যাটলিস্ট আপনার লাইফের এমন শুরুর দিককার ঘটনা যদি যায়, তখন অবশ্যই কাজের অনেক প্রেশার থাকার কথা, অনেক ধরনের ব্যস্ততা ছিল, এবং আপনি কাজের খাতিরে কিন্তু দেশের বাইরেও আপনাকে থাকতে হয়েছে মোটামুটি অ্যাটলিস্ট এক সপ্তাহের বেশি সময় তো অবশ্যই অনেকবার। আমার একটা সময় ছিল যে ব্যাগ গোছানোই থাকতো, দেখা গেছে ফুটবল টিমের ডাক্তার হিসেবে এসেছি, পরের সপ্তাহে হকি টিমের ডাক্তার হিসেবে আবার চলে গেছি।
এসেই আবার হয়তো 1 মাসের ভেতরেই কোনো ইন্টারন্যাশনাল লেকচার দিতে গেছি। সো এই সিচুয়েশনে ভাই আসলে আপনি সময় দেওয়াটাকে বা আপনার কনটেক্সটে যদি বলানোর চেষ্টা করেন, কারণ অনেকেই আছে এরকম সিচুয়েশনের ভিতর দিয়ে যায়, বাট সামহাও সে বুঝে উঠতে পারে না যে কোথা থেকে কিভাবে টাইমটা নিয়ে আমি প্রপারলি ইউটিলাইজ করবো। ভাই প্লিজ। আমি আমার লাইফের ব্যাপারটা বলতে পারি। আমার মনে হয় আমার লাইফের ব্যাপারটা বললে অনেকের কাছে ব্যাপারটা গ্রহণযোগ্য হতেও পারে এবং অনেকে এটাকে একটা বেসলাইন ধরে কাজ করতে পারেন। আমি যখন মেডিকেল কলেজে পড়ছি তখনই আমি ভিজুয়ালাইজ করি যে আমি 20 বছর পরে নিজেকে কিভাবে দেখতে চাই। দ্যাট ওয়াজ দ্য স্টোরি। আমি তখন অলমোস্ট ডাক্তার হয়ে গেছি, 96-এ 5th ইয়ারে পড়ি। তখন আমি 2020 সালে মানে 24 বছর পরে নিজেকে কিভাবে দেখতে চাই ইন টার্মস অফ মাই অ্যাকাডেমিক স্টেটাস। আমি ডাক্তার তো হয়েই যাব, তারপরে আমি পোস্ট গ্রাজুয়েশন কোন দিকে করব, আমি নিজেকে কখন সফল ভাববো যে আমি মেডিকেল কলেজে জব করব নাকি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করব, পাবলিক হেলথে কাজ করব, এই ব্যাপারগুলো নিয়ে আমি ভেবেছি। আমার ফ্যামিলি লাইফটা কেমন হবে, কবে শুরু করা উচিত, বাচ্চা কেমন হবে, এই ব্যাপারটা নিয়ে আমার একটা প্ল্যান ছিল। এগুলো কি আপনাকে কেউ আগে থেকে বলছে? নো, আমার মনে হয়েছে, আমি যেহেতু বই পড়তাম, প্রচুর পরিমাণে বই পড়তাম, আমার মনে হয়েছে আমার ছোট্টবেলায় এম ইন লাইফে আমার আব্বু একটা রচনা লিখে দিয়েছিলেন এবং সেখানে লেখা ছিল যে লক্ষ্যবিহীন যদি কেউ আগায় তাহলে নদী বা সমুদ্রের মাঝে এটা নৌকার মতো ঘুরপাক খায়, কেউ আগাতে পারে না। সো আমি 7টা ক্ষেত্রে আমার নিজের লক্ষ্যটা ঠিক করে ফেলি। 1 হলো অ্যাকাডেমিক, 2 হলো আমার পারিবারিক ব্যাপার, 3 হলো আমার ফিনান্সিয়াল ব্যাপার, 4 হলো আমার সামাজিক মর্যাদা, 5 হলো সম্মান, 6 হলো আমার টেলিভিশন আরেকটা ক্যারিয়ার ছিল সেই সময় থেকে। সো টেলিভিশনে আমি নিজেকে কতখানি এবং কোন কোন বিষয়ে কাজ করব, এবং 7 হলো ধর্ম। আচ্ছা। সো এই 7টা ব্যাপারে আমি কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ 2020-কে টার্গেট করে যখন কাজ করেছি, আমার আব্বু আম্মু মারা গেছেন 2017-তে। 2017-তে আই সেড শুকর আলহামদুলিল্লাহ টু আল্লাহ যে আই অ্যাচিভড এভরিথিং। এবং তারপরে থেকে 2017 থেকে এই 8 বছর আমি সোসাইটির জন্য কাজ করছি। এই 8 বছরে আমার 80% সময় আমি কাজ করি সামাজিক কাজ, 20% প্রফেশনাল কাজ। আচ্ছা, বাট আপনি ভাই ওই যে কাজের ভিতরে বা ব্যস্ততার ভিতরে আপনার ফ্যামিলিতে টাইম দেওয়ার যে বিষয়টা, সেখানে যদি আরেকটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করেন। আমি আমার বড় বাবুর ক্ষেত্রে যেটা আমি খানিকটা মিস করেছি তার শৈশবটা। আমার ছোট বাচ্চার ক্ষেত্রে আমি কোনোভাবেই আমার শৈশব মিস করিনি, ওর শৈশবটা মিস করিনি। এবং আমি মনে হয় আমি ডে টু ডে যদি বলা হয় যে আমার ছোট বাচ্চার ডে টু ডে, ওর এখন বয়স 12, যে স্কেচ করে দেওয়ার, আমি ওর 12 বছরের প্রত্যেক দিনের স্কেচ করে দিতে পারবো ওর মায়ের চেয়ে বেশি। আচ্ছা। সো আমি যে ব্যাপারটা বলতে চাই, পডকাস্ট যারা শুনছেন, আপনি একটু ডিজাইন করলেই হয়। আমি বিশ্বাস করি নিয়তটা অনেক বড়। আপনি যদি নিয়ত করেন, আল্লাহ আপনাকে সুবিধা করে দেয় সময় বের করার ক্ষেত্রে। আপনার নিয়তটা অনেক বড়। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, মনে রাখবেন আমাদের পূর্বপুরুষরা ব্যস্ত থেকে আমাদেরকে সময় দিয়েছে, আমরা পড়াশোনা করেছি, আমরা একটা বেটার প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছি। সো আমরা যদি বলি আমি সময় পাচ্ছি না, হ্যাঁ, আমি যদি ওভার অ্যাম্বিশাস হতাম, আমি যদি চিন্তা করতাম, আমি WHO-র একটা বড় অফার পেয়েছিলাম অস্ট্রেলিয়ায় এবং বিশাল অ্যামাউন্ট, তখন $8,000 আমার জন্য লম্বা অনেক বড় কিছু। আমি আব্বুর সাথে কথা বলি, আব্বু বলি যে চিন্তা করতে পারো। আমি আব্বুর সামনে বসে অফার লেটারটা ছিঁড়ে ফেলি, কারণ আমার কাছে প্রতিদিন আমার আব্বু আম্মুর টাচটা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার আব্বু আম্মু যতদিন বেঁচে ছিলেন প্রত্যেক দিন আমার আব্বু আম্মুর ঘরে গেছি, তাদের সাথে কথা বলে আমি বাইরে গেছি এবং ফেরার পর তাদের রুম হয়ে এই কয় ঘন্টা তারা কি করলেন সেটা শুনে তারপর আমার রুমে গেছি। এটা যদি 3 বার হয়, ডেইলি আমি 3 বার বাইরে গেছি, 3 বারই করেছি। এবং আমার লাইফের সবচেয়ে বড় সফলতা কি বলতে পারেন, আমার যতটুকুই আমি সফল হয়েছি, আমি আমারটুকু ভাবি যে আমার আব্বু আম্মুর টাচে ছিলাম আমি। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি অনেকেই হয়তো সফলতা পান শর্টকাট ওয়েতে, বিভিন্নভাবে, কিন্তু বাবা মাকে যদি রেসপেক্ট না করেন, বাবা মাকে যদি সময় না দেন, তাহলে সেই সফলতা অনেক দূর সফল হবেন, তারপর ধপ্পাস করে পতন হবে আপনার। কখন যে পতন হয়েছে টের পাবেন না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাবা মাকে সময় দেয়। এবং কেউ বাবা মাকে যদি সময় দেয়, তখন তার সন্তানও কিন্তু তাকে সময় দেবে। এবং আমি এটা প্রচণ্ডভাবে বিশ্বাস করি। এবং আমি এখন অনেক চেষ্টা করে আমার বড় ছেলেকে বাইরে পড়াতে যেতে পারিনি, উদ্বুদ্ধ করতে পারিনি। আই সেড যে তুমি যাও, একটু বাইরে থেকে পড়ে আসো, তুমি তো ব্যাক করবা। হি সেড নো, আমি প্রচণ্ড হোমসিক, কারণ ও দেখেছে আমার বাবাকে আমি কিভাবে আগলে রাখতাম।
এই যে ভাই সারাদিন কর্মব্যস্ততা কাজকাম করে আসার পরে তারপর ফ্যামিলিতে একটা ফোকাস টাইম দেওয়া, এটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়। যেমন অনেকের ক্ষেত্রে ব্যাপার হলো অনেকে এসে বিড়ালের সাথে ফিল করেন যে বিড়াল তাকে সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। কেন? আপনার বাচ্চাই তো আপনার ক্লান্তি দূর করে দেবে। আপনি তার সাথে একটু বাচ্চা হয়ে যান, আপনি তার সাথে একটু জিজ্ঞেস করেন তোমার স্কুলে কি হয়েছে, তোমার বেস্ট ফ্রেন্ডটা কি বল, আজকে কি বললো তোমাকে, তুমি কি আজকে কোনো বল করেছো, উইকেট পেয়েছো আজকে, তোমাকে না বলেছিলাম তুমি শুধু ফুল টস দিবা, ওদেরকে একটু 4-6 মারার স্কোপ দিবা, তুমি কেন উইকেট নিতে গেছো বাবা? উইকেট নিলেই তো তখন ও ফিল করবে ও আমার উইকেট নিয়েছে, সুতরাং আমি ওকে ছাড়বো না। কিন্তু তুমি যদি ফ্রেন্ডশিপ করতে চাও তাহলে তুমি লোপ্পা বল দিবা, ফুল টস দিবা, তখন দেখবা ও 4 মারবে, তখন ও ভাববে যে তুমি ভালো বল করো, তুমি যেই বল করো না কেন তুমি 4 মারো, সুতরাং তোমাকে সবসময় খেলায় রাখবে। এই যে বাচ্চা হয়ে যেতে পারা, এটা মনে হয় অনেক ভালো রাখে মানুষকে। আপনি ভাই এই যে খুবই চমৎকার করে যে কথা বলেন, অ্যাটলিস্ট সবাই আপনাকে আপনার ফেস বা ছবিতে যদি নাও চিনে, অ্যাটলিস্ট আপনার ভয়েস চিনে, কারণ মোটামুটি বিটিভি থেকে শুরু করে স্পোর্টস প্রত্যেকটা জায়গাতে আপনার ভয়েস। আগে বলছিলাম যে তখন মানুষের অপশন ছিল না, আমাদের চেহারা পছন্দ না হলেও মানুষকে আমাদেরকে দেখতে হয়েছে। রাইট। সো সেই জায়গাটা থেকে ভাই এই যে আপনার কথা বলার এই যে সুন্দর ব্যাপারটা, এটা কি আপনার কাইন্ড অফ জেনেটিক্যাল, মানে ফ্যামিলিগতভাবে আপনার বাচ্চারাও কি সেম ওয়েতে কথা বলে, নাকি এটা আপনি প্র্যাকটিস করে এরকম হয়েছে? না, আমি একেবারেই না। আমার আব্বু খুব ভালো মানে কথা বলতেন, খুব ভালো, উনি খুব সফল একজন প্রফেসর ছিলেন। এবং আমি দেখেছি আমার আব্বুর সারা বাংলাদেশে যত স্টুডেন্ট আছে, দেশের বাইরে যত স্টুডেন্ট আছে, সবাই বলেন যে তুমি আব্বুর মতো ভয়েস পেয়েছো, তোমার বাবার মতো, এবং বাবার মতোই কথা বলো। সো আমি মনে করি ব্যাপারটা খানিকটা জেনেটিক। আর আমি যে বাংলা বলার ক্ষেত্রে আমার যে সাবলীলতা, আমার মনে হয় যে আমার আম্মু বাংলায় পড়াশোনা করেছেন, এবং বাংলা যে আমাদের মাতৃভাষা হিসেবে বাংলাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছে। সো এই ব্যাপারটাকে আমি ধারণ করি, এই স্পিরিটটা আমি ধারণ করি। এবং ছোটবেলা থেকে আব্বু এনকারেজ করেছেন আবৃত্তি করতে, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, নজরুল আবৃত্তি করতে। বিতর্ক করেছি, একসময় বাংলাদেশের বেস্ট ডিবেটার ছিলাম। তারপরে নির্ধারিত বক্তৃতা করেছি, উপস্থিত বক্তৃতা করেছি। তারপরে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট লাইফেই মনে করেছি যেহেতু স্পোর্টস পছন্দ করি, তারপরে সেই সাথে নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, বিতর্ক করি, তাহলে এগুলিকে মিক্স করে যদি কমেন্ট্রি করতে পারি, উপস্থাপনা করতে পারি, তাহলে সবগুলির সাথেই যুক্ত থাকা যাবে। সো আমি টেলিভিশনে অডিশন দিই, বিটিভিতে। দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ 1988 or 89 ফার্স্ট হই, এবং তারপর ফিরে তাকাতে হয়নি, পেছনে কোনো দিন ফিরে তাকাতে হয়নি। আমার মনে হয় আল্লাহর অসীম রহমত এবং আমার আব্বু আম্মুর অনেক দোয়া ছিল। এবং আমি একটা কথা বলি যে আমার আব্বুকে কেন আমি প্রতিদিন ফিল করি। আমি যদি টেলিভিশনে 6 থেকে 7 হাজার শো করেছি, যে আপনার মতো উপস্থাপনা করেছি, এবং আমার প্রত্যেকটা শোর একমাত্র যদি কোনো দর্শক থাকে, দ্যাট ইজ আমার আব্বু। প্রত্যেকটা শো, সেটা আমি সকালে করি, দুপুরে করি, বিকেলে করি, অনেক রাত্রে করি, কোনো সময় অনেক রাত্রেও করতে হয়েছে আমাদেরকে। সো এবং ফেরত আসার পরপরই আব্বু বসে, বাবু তুমি এখানে মনে হয় আরেকটু ভালো করতে পারতে, তুমি এই যে প্রশ্নটা করেছো, তুমি ওনাকে অনেক পছন্দ করো, সেই কারণে ওনাকে একটু বেশি ফেভার করে প্রশ্নটা করেছো। সো এই যে ক্রিটিকগুলি, এটা আমি খুব ভালোভাবে নিতাম। এবং আমার মনে হয় ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকে, তাহলে কেউ যদি আমার মতো না হয়, তাহলে অন্যায় করা হবে নিজের প্রতি। জি, আপনি ভাই ইউজুয়ালি যেটা হয় যে যারা মেডিকেলে পড়াশুনো করে, যেহেতু আমাদের এই পডকাস্টের নাম হচ্ছে ক্যারিয়ার ক্র্যাকার, সো এখানে মানুষজনের ক্যারিয়ার বা তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বা কোন দিকে সে জীবনটাকে চালাতে চায়, সেটা নিয়ে কম বেশি আমরা কথা বলার চেষ্টা করি। তো যারা মেডিকেলে চান্স পাওয়া বা ডাক্তারিতে ভর্তি হওয়ার যে বিষয়টা, এটা কাইন্ড অফ খুবই কম্পিটিটিভ একটা বিষয় এবং খুবই প্রেস্টিজিয়াস একটা বিষয়, এবং এটা সুযোগ সবাই সবসময় পায় না। তো সেই জায়গাটা থেকে আপনি এরকম একটা সুযোগ পেলেন, এবং ন্যাচারালি এরকম একটা জায়গায় যাওয়ার পরে একটা কমনই হচ্ছে যে আমি ডাক্তার হব, রেগুলার চেম্বারে প্র্যাকটিস করতে থাকবো, এবং ন্যাচারালি ভালো ডাক্তার হইতে পারলে সেখান থেকে টাকা পয়সা ইনকাম করা, এটা খারাপ কোনো কিছু না, এটা খুবই ভালো বিষয়। বাট ওইটার দিকে না যেয়ে এই যে আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন, আবৃত্তি করতে পারেন, বা যেটা, এটা তো কাইন্ড অফ মানুষজনের একটা সাইড প্রজেক্ট বা একটা হবির মতো থাকে, যে আমি এগুলো পারি, ঠিক আছে, বাট আমার তো কোর যেটা আছে সেটাতেই আমি করবো আর কি, ফোকাস করবো। বাট সেখান থেকে আপনি যে কাইন্ড অফ কমেন্ট্রি, দেন স্পোর্টস মেডিকেল, এটা সেটা, মানে অনেকগুলো জায়গার ভিতরে মুভ করা, মানে আপনার এই ডিসিশন মেকিংগুলো আসলে
কিভাবে কাইন্ড অফ তৈরি হয়েছে বা এটা নিয়ে যদি একটু বলতে। হ্যাঁ, শিওরলি। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার জন্য। আমি যদি একেবারেই ছোটবেলা থেকে চিন্তা করি, ছোটবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ রহিম রহমতে। যেটুকু পড়তাম আমার আব্বু আম্মু গাইড করতেন, কোনো টিচার ছিল না ওইভাবে। এবং আমরা পড়াশোনা করেছি, ডেফিনেটলি ভালোই পড়াশোনা করেছি, যেহেতু ভালো করেছি। কিন্তু তারপরেও মনে হতো পড়াশোনা আমাদের কাছে এক্সট্রা একাডেমিক কোনো কিছু। আমরা খেলাধুলা প্রচুর করতাম। আমরা এমন কোনো খেলা নাই, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, মেয়েদের কুতকুত থেকে শুরু করে সব কিছু খেলাধুলা করেছি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন তো বটেই। এরপরে আবার উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি করে নোয়াখালীর মতো ছোট্ট একটা শহরে বড় হয়েছি। আমার বাড়ি যদিও কুষ্টিয়া, আব্বু তখন চৌমনি কলেজের প্রফেসর ছিলেন যখন আমি ছোট, সেই কারণে নোয়াখালীতে বড় হওয়া। এবং ওখানে বড় হয়ে ঢাকায় বারবার কম্পিটিশন করতে আসা, আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, তারপরে ন্যাশনাল লেভেলে খেলাধুলা করা, এই সব কিছুর কারণে পড়াশোনায় আজকাল বাচ্চারা যতখানি সময় দেয় তার চেয়ে কম সময় দিয়েও আমরা ভালো করেছি। এবং সবসময় চিন্তা ছিল যে আমার যে খেলাধুলার প্রতি আমার যে আকর্ষণটা, ভালোবাসাটা, সেটা আমি রেখে দিব। তাতে হবে কি, অন্য যে খারাপ দিকগুলি আছে মানুষের, অন্যদিকে আকর্ষণ করে, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, সেগুলির প্রতি আমি আকৃষ্ট হব না। এটা আমার আব্বুও বলতেন, এটা আমি ধারণ করতাম কিন্তু ব্যাপারটা। সো মেডিকেল কলেজে গিয়ে আমার মনে হলো আমি যদি ডে টু ডে ডাক্তারি করি, ক্লিনিশিয়ান হই, তাহলে কিন্তু আমি স্পোর্টস মেনটেন করতে পারবো না। কারণ তখন অলরেডি আমি কমেন্ট্রি করা শুরু করেছি টেলিভিশনে, বিটিভিতে। প্রথম দিন কমেন্ট্রি করার পর তো হিউজ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, সেই সময় বিটিভি ওয়াজ দ্য অনলি চ্যানেল, প্রচুর প্রশংসা। প্রথম দিন যখন টেলিভিশনে অন এয়ার গেল, ফেস সহ উপস্থাপনা, তখন তো হাজার হাজার মানুষ, রীতিমতো অটোগ্রাফ নেওয়ার মতো অবস্থা। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ভালো লেগে গেছে। তখন মনে হয়েছে আমি যদি ডাক্তার হই, আমি ক্লিনিশিয়ান হব না। আমি কি হব? আমি প্রিভেন্টিভ মেডিসিনে ডাক্তার হব। প্রিভেন্টিভ মেডিসিন মিনস রোগ হবার আগে প্রিভেন্ট করা, কমিউনিটি মেডিসিন। সো আমি কমিউনিটি মেডিসিনকে বেছে নিই আমার পরবর্তী পোস্ট গ্রাজুয়েশনের জন্য। আমি হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশনে MPH করি, নিউট্রিশন নিয়েও পড়াশোনা করি। সো আমি একটা মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে কাজ করি নিয়ার অ্যাবাউট 12 বছর। সো আমার কিন্তু পাশাপাশি আমার মেডিকেল ক্যারিয়ারটাও আছে। সো যেহেতু ভিজিবলটা হলো স্পোর্টস, সো মানুষ মনে করে যে আমি বোধহয় আমার মেডিকেল প্রফেশনে কাজ করছি না। এবং তারপর আমি মেডিকেল কলেজ থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে আমি কনসালটেন্সি করি, এবং পাবলিক হেলথে কোনো সময় ওবেসিটি প্রিভেনশন নিয়ে, কোনো সময় ড্রাউনিং প্রিভেনশন নিয়ে, কোনো সময় নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন নিয়ে, কখনো চাইল্ড ওবেসিটি প্রিভেনশন নিয়ে, কখনো এইডস প্রিভেনশন নিয়ে। অর্থাৎ মানুষ যাতে এই রোগগুলিতে আক্রান্ত না হয়। হার্ট অ্যাটাক বেড়ে যাচ্ছে, এই যে তামিমের কথা আমরা বলছিলাম শুরুতে, এই যে হার্ট অ্যাটাক বেড়ে যাচ্ছে, আমরা কি করলে, আমাদের লাইফস্টাইলে কি করলে আমরা হার্ট অ্যাটাক কমাতে পারবো? আমরা কি অনেকেই জানি যে আমাদের ঘুম কয় ঘন্টা দরকার? অনেকে তো স্মার্টলি মনে করেন 6 ঘন্টা। না, আমরা যারা ব্রেনের কাজ করি আমাদের 8 ঘন্টা ঘুম দরকার, পারলে 9 ঘন্টা। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার অলমোস্ট 40 মিনিটস থেকে 1 ঘন্টা। আমরা কি করি? আমাদের লাইফস্টাইলে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড একটা বড় অংশ জুড়ে আছে, সুগারি ফুড অনেক বড় একটা পার্সেন্টেজ। আমরা সেটা বার্ন করছি প্রপারলি? আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে গ্রো করছি, বাচ্চারা এত বেশি আকৃষ্ট বিরিয়ানি এবং ফাস্ট ফুডের প্রতি যে বাচ্চারা ওবেজ হয়ে যাচ্ছে। এবং আমি শিকদার মেডিকেলে থাকা অবস্থায় আমি দেখেছি এমন এমন বয়সে কার্ডিয়াক পেশেন্ট, এমন এমন বয়সে স্ট্রোকের পেশেন্ট, যেটা সত্যি অ্যালার্মিং। সো আমাদের টোটাল লাইফস্টাইলে পরিবর্তন দরকার, এবং সেই শিক্ষাটা আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সে লক্ষ্যে আমি কিন্তু কাজ করি। আমার একটা পেজ আছে, আপনি বোধহয় জানেন, লেটস ওয়াক। সেটাতেই আমি এই 3টি ব্যাপারই অ্যাড্রেস করি, যে আপনার হাঁটাহাঁটি কতটা দরকার। আপনি হয়তো অনেক সময় করে খেলাধুলা করতে পারবেন না, কিন্তু আপনি হাঁটার জন্য 30 মিনিট সময় বের করতে পারেন, এবং হাঁটাটা আপনার ঘরের মাঝেই করতে পারেন, ঘরের ছাদে করতে পারেন, গ্যারেজে করতে পারেন, ফুটপাতে করতে পারেন। আপনাকে পার্কে যেতে হবে নট নেসেসারিলি। আপনি 3 বেলা খাবার পরে 10 মিনিট করে হেঁটে ফেলেন, তাও আপনার পারপাস সার্ভ হবে। এবং হাঁটাটা কত সহজ। এই যে আমরা পডকাস্ট করছি, এর মাঝেও আমরা ইচ্ছে করলে 2 মিনিট ঘুরে আসতে পারি, এবং 2 মিনিট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কাউন্ট হয়ে গেল যে আপনি 2 মিনিট হেঁটেছেন। তারপরে পডকাস্ট শেষ করে আরও 10 মিনিট হাঁটেন, আরও 10 মিনিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে গেল। এভাবেই আমরা আগাবো। সো এটা আমি লেটস ওয়াকে বলি, ঘুমের ব্যাপারে অ্যাডভাইস করি। অ্যাট দ্য সেম টাইম আমাদের লাইফস্টাইলে খাবার যে ব্যাপারটি,
এই ব্যাপারটি যেন আমরা বড়ভাবে দেখি। আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট নিয়ে অনেক কাজ করি, অনেক খেতে চাই, কিন্তু ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার নিয়ে খুব একটা কাজ করি না। আমাদের বাচ্চারা শাকসবজি খেতেই চায় না, ফলমূল খেতেই চায় না। আমরা কিভাবে ওদেরকে এগুলোর ব্যাপারে আকৃষ্ট করতে পারি, এই ব্যাপারগুলি নিয়ে কথা বলি। সো আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি, আমি পাবলিক হেলথ নিয়ে কাজ করছি, এবং আমার আম্মুর খুব বড় একটা লক্ষ্য ছিল লাইফে, সেটি হলো আমাকে ডাক্তার করা। আম্মু আল্লাহর কাছে চলে গেছেন, এবং আমি এখন যে প্রতিদিন ভিডিওর মাধ্যমে অসংখ্য মানুষকে মেডিকেল যে পরামর্শগুলি দিচ্ছি, আই বিলিভ আমার আম্মু খুশি হন। অবশ্যই। হ্যাঁ, সো এই জায়গাটাতে একটু যদি অ্যাড করার চেষ্টা করি, প্রথমত আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যে আমরা আমাদের পুরো লাইফস্টাইল বা জীবনটাকে যদি দেখি, 3টা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক হইতেছে আমি প্রত্যেকদিন কি খাবার খাই, 2 হচ্ছে আমি কতটুকু ঘুমাই বা কখন ঘুমাই সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি রাত 3টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত ঘুমায়, না, এটা খুবই খারাপ জিনিস। এবং আরেকটা হচ্ছে যে আমি কি ইনফরমেশন কনজিউম করি এবং কাদের সাথে আমি চলাফেরা করি। সো এই 3টা জায়গাতে যদি আমি মোটামুটি সচেতন থাকতে পারি, তাইলে আমার জন্য লাইফ বা জীবন অনেকখানি সহজ হয়ে যাবে। পাবলিক হেলথের জায়গা থেকে যদি আপনি একটু, যেহেতু এটা নিয়ে আপনি রিসার্চ করেন, আপনার রিপোর্ট এবং অ্যানালাইসিস দেখার সুযোগ হয়, আপনি যদি খেয়াল করে দেখেন যে হাঁটার যে বিষয়টা, এটা কিন্তু জানি, আমিও জানি, আমার চারপাশের মানুষজনও জানে, বাট সামহাও এটা যেহেতু ডিরেক্ট ইমিডিয়েট কোনো ইম্প্যাক্ট নাই। ধরেন আমি এখন যদি আজকে না হাঁটি, আমি মানে আল্লাহ না করুক আমার ইমিডিয়েট কোনো সমস্যা হবে না, কিন্তু হঠাৎ একদিন হবে। সেই হঠাৎটা কোন দিন সেটাও কিন্তু আমি জানি না, এটা উপর আল্লাহ সবচেয়ে ভালো জানে। এখন এরকম সিচুয়েশনে মানুষ কিন্তু আসলে ধরেন অ্যাক্টিভিটি করতে চায় না, এবং আমাদের ওভারঅল মানে লাইফস্টাইলটা যেমন হয়ে গেছে, আসলে তো জিনিসটা খুবই জটিল। আপনি কি একদম পাবলিক হেলথ পার্সপেক্টিভে আরেকটু যদি অ্যাড করতে চান, যে কিভাবে এটাকে একটু হ্যাবিটের ভিতরে মানে জোর করে হইলেও ঢুকাই ফেলা যায়, বা কি অবস্থা? আমার তো মনে হয় যে ব্যাপারটা আমরা সচেতনতা, আমার মনে হয় ডাক্তাররাও আমরা কম করছি। আমরা অনেক ক্ষেত্রেই লিখে দিই। আমি অনেক কার্ডিওলজিস্টকে দেখেছি, আমার অনেক বন্ধুর প্রতি সম্মান রেখেই আমি বলছি, পরামর্শ মতো হাঁটবেন। সেই পরামর্শটা আমি আর দিই না কিন্তু। সো আমার মনে হয় যে আমাদের দেশে অনেকগুলি মিডিয়া আছে, এবং এখন সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং। আমরা যে কাজই করছি না কেন, তার মাঝে যদি আমরা পাবলিক হেলথের এই ছোট্ট ছোট্ট মেসেজগুলো আমরা যদি দিই, এবং একজন যদি লেটস ওয়াক দেখে, হঠাৎ করে দেখলো আপনার পডকাস্ট, দেখলো যে এইখানে যে মেসেজটা কমন পড়েছে সেটি আপনিও বলছেন, আবার টেলিভিশনে যেয়ে দেখলো যে অমুক টেলিভিশন চ্যানেল, তার একটা প্রোগ্রামই আছে সুস্থ থাকুন, এবং সুস্থ থাকার জন্য আপনি কোনো ইকুইপমেন্ট ছাড়া কিভাবে সুস্থ থাকবেন, সেই ব্যাপারটি। মানুষের গান কখন ভাল লাগে, একটা গান যখন 5 জায়গায় একটা গান শোনে, আস্তে আস্তে করে ভালো লাগা শুরু হয়। কিন্তু সো একটা ইনফরমেশন যখন 5 জন মানুষ একই সময়ে বলবে, বা সেই ইনফরমেশনটাতেই মানুষ তখন চিন্তা করা শুরু করে, এবং সে যদি দেখে যে তার কোনো নিকট আত্মীয় বা তার কোনো প্রিয়জন সেটা সম্পর্কে এনকারেজ করছে, সো সে আরও ইন্টারেস্টেড হয়। সো আমরা আশা করব যে আমরা আমাদের প্রচেষ্টাটা চালাবো। আমরা যারা মেডিকেল সেক্টরে কাজ করছি, আমরা প্রপার মেডিকেল ইনফরমেশনটা ডিসেমিনেট করব। যারা মিডিয়ায় কাজ করছেন, তাদের দায়িত্ব হলো, আপনারা দেখুন এতগুলি টিভি চ্যানেল, কোনো একটি টিভি চ্যানেলের ফ্ল্যাগশিপ কি হেলথ? না, আমার মনে হয় না। এতগুলি পডকাস্ট হয়, কোনো একটি পডকাস্টের কিংবা কোনো একটি সোশ্যাল মিডিয়ার ফ্ল্যাগশিপ কি হেলথ? আমার চোখে পড়েনি। সো আমার মনে হয় এই সেক্টরে আরও বেশি কাজ দরকার। তাহলেই এই যে আমরা ড্রাগ অ্যাবিউজ করি, অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ হচ্ছে, আমরা জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি, কোমল পানীয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি। আমার আরেকটা ক্যাম্পেইন আছে, ধরেন সিগারেটের গায়ে লেখা থাকছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফুসফুসের একটা ছবি আঁকানো থাকছে, খুব বাজে একটা ছবি আঁকানো থাকছে। ওইটা দেখে 10% মানুষ হলেও ধূমপান ত্যাগ করে। আই ডু স্ট্রংলি বিলিভ সো। কিন্তু বার্গারের গায়ে কেন লেখা থাকবে না যে এটা কত ক্যালোরি, এবং এটা আপনার ওবেসিটি এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে? কেন কোমল পানীয়ের গায়ে লেখা থাকবে না? কেন পিৎজার ডেলিভারির সময় পিৎজা ম্যান একটা নোট দিয়ে যাবে না যে এটা আপনার হার্ট অ্যাটাকের কারণ হলেও হতে পারে, অন্তত এরকম কোনো কিছু? সো এই ব্যাপারগুলি সচেতন করার মাধ্যমেই কিন্তু আমরা একটি সচেতন জেনারেশন গড়ে তুলতে পারি। তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতনতা যত বাড়বে, তত প্রোডাক্টিভ জেনারেশন আপনি পাবেন। এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই।
স্বাস্থ্য সচেতনতা এবং এইটার আগে আপনি একটা জায়গাতে খুব চমৎকারভাবে বলতেছিলেন যে আপনি মেডিকেলে যখন পড়াশোনা করতেছেন অলরেডি যখন আপনি মনে হইলো যে আপনি যদি ক্লিনিকে ডেইলি প্র্যাকটিস করা শুরু করেন তখন তো আপনার শখগুলো বা হবিগুলো সাইডে পড়ে যাবে এবং ওইটা যদি সাইডে পড়ে যায় তখন অনেকগুলো খারাপ জিনিসপত্র হয়তো বা কাছে চলে আসতে পারে। এবং আমরা যদি এখনকার কনটেক্সটে দেখি ভাই, সবাই ভালো পড়াশোনা করতেছে, কোনো একটা জায়গাতে স্কিল ডেভেলপ করতেছে করে সে তার ক্যারিয়ারে একটা ভালো জায়গায় যাচ্ছে, বাট ওই যে হ্যাপিনেসের জিনিসগুলো নাই, যে হবি বা কোনটা থেকে সে আসলে ডিপলি স্যাটিসফ্যাকশন পাবে বা এটা, এবং এটার কারণে সে কিন্তু ডিফারেন্ট অ্যাডিকশন বা অনেক খারাপ জিনিসপত্রের ভিতরে ঢুকে যাচ্ছে। তো সেই জায়গাটাতে নিজের এই যে ভালো লাগার জায়গাটা এক্সপ্লোর করার বা আপনি যেহেতু বই পড়ছেন এবং আমি আমার নিজের জীবনেও আমি হাই স্কুল লাইফে যখন ছিলাম তখন তো আসলে স্মার্টফোন ছিল না, তো ন্যাচারালি বই পড়াটা বা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মেম্বার আমি ছিলাম, সো বই পড়াটা এক প্রকার একটা এন্টারটেইনমেন্ট ছিল এবং বই আসলে পুরো চিন্তাভাবনার জগৎটাকে চেঞ্জ করে ফেলে, মানে বিশেষ করে ফিকশনাল বইগুলা। এবং ওইটা মানে এটা কাইন্ড অফ আপনার ইমাজিনেশনের হরাইজনটাকে এত ওয়াইড করে ফেলে যেটা আসলে আনবিলিভেবল একটা বিষয়। এটা ভিজুয়ালি একটা জিনিস দেখেও আমার কাছে মনে হয় ওরকম হয় না, কারণ ভিজুয়ালি কিন্তু কী হয় যে আমি পুরো জিনিসটা চোখের সামনে দেখতে পারতেছি, এটা মাথার ভিতরে নতুন করে কিন্তু ছবি তৈরি হয় না। বাট আমি যখন বই পড়ি তখন কিন্তু আমি আমার মাথার ভিতরে নিজের মতো করে একটা ছবি তৈরি করি। যেমন আমি যখন হুমায়ুন আহমেদের বই পড়ছি আমি দেখছি যে প্রত্যেকটা ক্যারেক্টার মনে হয় হাঁটতেছে আমার সামনে দিয়ে, আমার চারপাশে ঘুরঘুর করতেছে। সো তার মানে পুরো জিনিসটা আসলে আমাদেরকে একটা ডিফারেন্ট জগতে নিয়ে যায়। সো নিজের পার্সোনালি হ্যাপিনেসের জন্য ছোটো ছোটো কাজগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। তবে এখানে আমি একটা জিনিস সাইড নোটে বলে দিতে চাই ভাই, আমাদের পুরো ডোপামিন হেভিলি ডিসফাংশন সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা গেছি। সো আপনি এখন ছবি আঁকা বা এটা সেটা এই টাইপের বা গান আবৃত্তি বা এই টাইপের জিনিসপত্র বললে সেখান থেকে সে ওই হাই লেভেল অফ যে একটা স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু শুরুতেই পাবে না। এইটা হয় কি যে একদম ছোট থেকে একটা বাচ্চার ভিতরে ইনবিল্ড করে দিতে হয়। মানে জিনিসটা আসলে ভাই খুবই কমপ্লিকেটেড, কারণ এই টাইপের জিনিসপত্র নিয়ে কথা বলতে গেলে টক শোতে তো ধরেন মানুষজন বলে ফেলে, বাট আমি আবার বলতে গেলে আমার নিজের ভিতরে একটা অব্লিগেশন কাজ করে, কারণ এই কথাটা এক্স্যাক্টলি হয়তো কাজ করবে না, কারণ ও তো ছোটোবেলা থেকে ডিফারেন্টভাবে বড় হয়েছে, ও ডিফারেন্ট সোসাইটিতে থাকছে, ওর জন্য হঠাৎ করে আজকে একটা জিনিস বলে দিলে ও এটা অ্যাবজর্ভ করতে পারবে না। ভাই প্লিজ আপনি যদি এই ব্যাপারে অল্প কিছু তাও বলেন। চমৎকার একটি জায়গা, আমার মনে হয় আমি একটু ভিন্ন জায়গা থেকে ব্যাপারটাতে আসি। আমার একটা স্কুল আছে, স্কুল অফ লাইফ, যেখানে সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। যে সুবিধাবঞ্চিত বাচ্চারা রূপনগর মিরপুরের বিভিন্ন স্লাম এরিয়া বস্তিতে বসবাস করে, ওদের অনেকেরই বাবা নেই, আবার অনেকের থেকেও নেই, হয়তো আরেকটি বিয়ে করেছে, বাবা মা দুইজনই আবার বিয়ে করে চলে গেছে, বাচ্চা খালার কাছে বা নানার কাছে বড় হচ্ছে, সেরকম বাচ্চাদেরকে নিয়ে। সো ওই বাচ্চাদেরকে গত 5 বছর ধরে আমরা বাচ্চাদেরকে নিয়ে 12 বছরের জার্নি আমাদের 12 ক্লাস পর্যন্ত, এই বাচ্চাদেরকে আমরা শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, এই 3টা, এবং ইভেন ক্যারিয়ার, ওরা কি করতে পারে, ক্যারিয়ারে যাওয়া, মেয়েদেরকে বিয়ে দেওয়া, এই পর্যন্ত আমাদের লক্ষ্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো এরকম একটা ব্রাঞ্চ আমাদের ঢাকায় রয়েছে, একটা ঝিনাইদহ, একটা কুষ্টিয়াতে, কুষ্টিয়া আমার বাড়ি। সো ওই বাচ্চাদেরকে আমরা গত 3টা বছর ধরে একটা জিনিস শেখাচ্ছি এবং ওরা দারুণভাবে শিখে গেছে। সেটি হলো বছরের শুরুতেই ওদের হাতে আমরা একটি ব্যাংক তুলে দিই, পহেলা বৈশাখ। ওই মাটির ব্যাংকে ওরা ওদের বাবা মায়ের কাছ থেকে প্রতিদিন না পারলেও এভরি অল্টার ডে বাবা বা মায়ের কোনো উপকার করবে, লাইক বাবাকে বলবে কিংবা নানাকে বলবে, নানা আমি আজকে বাজার করে দিচ্ছি, আমাকে 2 টাকা দিবেন। মা আজকে আমি তোমার চুলে তেল লাগাই দিচ্ছি, তো মারা হয়তো কাজের বুয়া, আমাকে 2 টাকা দিও। সো মাকে বলেই এই 2 টাকা ব্যাংকে ফেললে কি হবে, ও জানবে, ওর মাও জানবে এই 2 টাকা আলটিমেটলি কি ডিভিডেন্ড দিচ্ছে। বছর শেষে রমজান মাসে আমরা আজকে যে ব্যাংকটা ভাঙবো, এবং প্রত্যেকে হয়তো বছরে কেউ পুরো বছরে 1200 টাকা কালেক্ট করেছে ব্যাংকে, কেউ হয়তো 1000 টাকা, কেউ 800 টাকা, আমরা স্কুলের পক্ষ থেকে আমরা সমপরিমাণ টাকা আরও দিয়ে দিব। কেউ 1000 করলে আমরা 2000 দিয়ে দিব। তাহলে কি হবে, ওই 3000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে সে সোশ্যাল কাজ করবে। কি করবে, ওর পরিকল্পনা অনুযায়ী ও কি করতে চায়, ও হয়তো ওর বাবা মাকে ড্রেস দেবে, ও হয়তো নানা নানিকে ড্রেস দেবে, ও হয়তো মসজিদের সামনে যারা হতদরিদ্র আছে তাদেরকে ইফতার করাবে, অথবা পরিবারের সবাই মিলে 87 রোজা ইফতার করবে, অথবা ঠিক পাশের বস্তিতে একটা বাচ্চার হয়তো ঈদের জামা নেই, ওকে জামা কিনে দেবে, কারণ ওদের জামা আমরা দিয়ে দিই। সো এই যে ব্যাপারটা আমরা শেখাচ্ছি কেন,
শেখাচ্ছি একবার যদি দেয়ার প্রবণতাটা গ্রো করে তাহলে ও কোনোদিন নেয়ারটা হবে না। এটা আমাকে আমার আব্বু শিখিয়েছেন একদম ছোটবেলা থেকে, সঞ্চয়ের গুরুত্বটা আমি শেখাচ্ছি আমার ছেলেদেরকে, 2 ছেলেকে, এবং আলহামদুলিল্লাহ শেখাতে পেরেছি, আমি শিখেছি। সো এইটা যদি কারো উদ্দেশ্য হয় আমি সঞ্চয় করব, ভালো কাজ করব, আমি যখন এটা শিখে গেছি, মেডিকেল কলেজে আমি যেই চিন্তা করেছি ভালো কাজ কোথায় হয়, সন্ধানীতে। সন্ধানী কি করে? ব্লাড ডোনেশন নিয়ে কাজ করে। আমি একটা রক্ত কালেক্ট করব, সেই রক্ত আরেকজনের জীবন বাঁচাবে। আমাদের স্লোগান ছিল একটা, যে আপনার রক্ত আমাকে জীবন বাঁচিয়েছে, সেই রক্তটা কি আপনার? আরেকটা স্লোগান ছিল, আপনার 18তম জন্মদিন পালন করুন রক্তদানের মাধ্যমে। আমি আমার মেডিকেল স্টুডেন্ট লাইফে প্রায় প্রতি 3 মাস পর রক্ত দিয়েছি। আমি প্রায় প্রতি মাসে 1000 ব্যাগ রক্ত কালেক্ট করতাম প্রিক করে, এবং চিন্তা করতাম যে কোনো প্রিক যেন ডাবল করতে না হয়, মানে কোনো একটা প্রিক যেন এমন না হয়ে যায় যে ওই প্রিকে রক্ত আসেনি। এটা আমাদের মধ্যে কম্পিটিশন হতো, আমরা যারা প্রিক করতাম। আমাদের সন্ধানী সিনিয়র ভাইরা আমাদেরকে শিখিয়ে দিতেন ব্যাপারটা। সো এই যে ভালো কাজ করার যে ব্যাপারটি, এটি ছোটবেলা থেকে গ্রো করেছে, সেটা কিন্তু জীবনের এই পর্যায় পর্যন্ত রয়ে গেছে। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার এই পডকাস্টে দায়িত্ব নিয়ে বলতে চাই, যে সন্তান ছোটবেলা থেকে ভালো কাজের অভ্যাস করে, অভ্যাস যদি করেন, সেই সন্তান খারাপের দিকে যাবে না, স্মার্টফোন অ্যাডিক্ট হবে না, ড্রাগ অ্যাডিক্ট হবে না, সোশ্যাল ক্রাইম করবে না। চিন্তা ভাবনাটা শুরু থেকে আসলে ডিফারেন্ট হবে, শেপে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আসলে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হবে আর কি। আচ্ছা ভাইয়া, আমি এই জিনিসটা দেখার সুযোগ হয়েছে আমার। আমি একটা সময় ওই রমনা পার্কে সকালবেলা দৌড়াইতে যেতাম, এটা আমার কলেজ লাইফের ঘটনা। তো তখন আমি দেখছি যে ওখানে মানুষজন এক প্রকার মানে ইন্টেনশনালি হাসার প্র্যাকটিস করে, এবং বয়স্ক মানুষ হা 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 করে। সো এই যে হাসার যে বিষয়টা ভাইয়া, এবং রাইট অ্যাট দিস পয়েন্ট আপনি যদি খেয়াল করে দেখেন, মানে আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অনেকগুলো জায়গাতে যে সমস্ত মানুষজন আছে, তারা সবসময় দেখে যে আমি আমার প্রত্যেকটা ছবি খুবই হাস্যোজ্জ্বল, আমার দাঁত সবগুলা দেখা যায়, এবং তো এই জায়গাটাতে অনেকে আর কিছু না পারলে আমরা হাসির ফেরিয়ালা হতে পারি, তাই না? সো হাসার জিনিসটা বা হাসির যে বিষয়টা, এটা আমরা অনেকখানি ভুলে গেছি, এবং ক্ষেত্র বিশেষে মুখটা একটু ভাব নিয়ে থাকলে মনে হয় কি যে এইটাই মনে হয় আলাদা একটা ভাবের বিষয়, গাম্ভীর্য হাসে। তো সেটা নিয়ে যদি বলতেন যে হাসি আসলে কিভাবে? আমরা দুইজন এই যে কথা বলেছি, আমার মনে হয় এক মুহূর্তের জন্য আমরা হাসি থামাই না, হাসি, এবং আমরা অনেক সিরিয়াস আলাপ কিন্তু এর মাঝে করেছি। আমি দেখেছি যে তামিমকে নিয়ে আমরা যখন কথা বলছিলাম, তখন বলছিলাম যে আমরা যদি এখন একটু বাইরে যাই, নিচে যাই, তাহলে দেখবো অসংখ্য মানুষ, কি স্ট্রেস, মনে হবে যে এখনই পৌঁছাতে না পারলে, এখনই এই কাজ করতে না পারলে তাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা না। আজ থেকে 5 দিন পরে আপনি যদি একটু চিন্তা করেন, আমি যে অমুক দিন এত রাশ ছিলাম, আমি রাশ না থেকেও কাজটা করতে পারতাম, কিন্তু এত টেনশন না নিয়ে। আপনি আমাকে বলেছেন 3টার মধ্যে আসতে, আমি ভেবেছি যদি 3:30টায়ও যাই, সুন্দর করে সরি বলবো, সরি বললে আমাকে কিছু বলবে না। সো এই ব্যাপারটা যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মাঝে আমরা হাসিটাকে লালন করতে পারি। এবং ডাক্তার হিসেবে বলি, হাসিটা কিন্তু ফেশিয়াল মাসেলের এক্সারসাইজ। আমরা আমাদের শরীরের এক্সারসাইজ করি, যেরকম ফেশিয়াল মাসেলের এক্সারসাইজ হয় হাসির মাধ্যমে। এবং কেউ যদি হাসে, তাহলে মোর দ্যান 500 ইম্পর্টেন্ট কেমিক্যালস তার নিঃসরণ হয়, মোর দ্যান 500 ইম্পর্টেন্ট কেমিক্যালস শরীরে নিঃসরণ হয়, এবং 30টা রোগ প্রতিরোধের ক্ষেত্রে সে 2 কদম এগিয়ে থাকে। হার্ট অ্যাটাক থেকে শুরু করে স্ট্রোক, নন কমিউনিকেবল অনেক ডিজিজ প্রিভেন্ট করার ক্ষেত্রে সে এগিয়ে থাকে। সুতরাং আজকে এই যে স্মাইল করছে আপনার মতো, আমি বলবো তাকে অট্টহাসি হাসার জন্য, এবং আমরা মাঝে মাঝে হাসির প্র্যাকটিস করার জন্য। আমেরিকান প্রেসিডেন্টদেরকে দেখবেন, তারা খুব কঠিন ব্যাপারেও খুব কত সহজভাবে বলে। আমেরিকা যখন ইরাককে আক্রমণ করে কিংবা আফগানিস্তানকে আক্রমণ করে, আমেরিকান প্রেসিডেন্ট তখন আয়নার সামনে যেয়ে বেশ কবার স্ক্রিপ্ট প্র্যাকটিস করেন, কত সহজভাবে বলা যায়। এবং এত সহজভাবে তিনি বলেন, সারা ওয়ার্ল্ড মনে করে যে ইরাককে আক্রমণ করা ছাড়া আমেরিকার কোনো গতি ছিল না। সো দিস ইজ সামথিং, দিস ইজ দ্য আর্ট। সো এই হাসির মাধ্যমে ইউ ক্যান উইন লট অফ ফ্রেন্ডস। এবং আমরা যারা বিলিভার ইন ইসলাম, আমরা বিশ্বাস করি হাসি সুন্নত। সো আজকের পডকাস্টে আপনি সব কিছু ভুলে যান, একটা ব্যাপার শুধু মনে রাখবেন, হাসতে হবে, প্রাণ খুলে হাসতে হবে, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এবং আরেকটু বলি, সেটি হলো প্রোঅ্যাক্টিভ হওয়া। আমি যখনই কোনো জায়গায় যাই, এই অপরচুনিটিটা নিই
একটি গল্প বলার। সেটি হলো গল্প তো গল্পই। একটা কনভেনশন সেন্টারের সামনে 3 জন মানুষ পাথর ভাঙছে, একজন আমেরিকান, একজন বাংলাদেশি, একজন জাপানি। যখন বাংলাদেশিকে বলা হলো আপনি কি করছেন, বাংলাদেশি প্রচণ্ড বিরক্ত, তার মুখে কোনো হাসি নেই, অ্যাজ ইউজুয়াল। সে বলল দেখতেছেন না আমি কি করতেছি, আবার জিগান কেন। চলে গেল আমেরিকানের কাছে, আমেরিকান বলল আমি ঘন্টায় $10 করে আর্ন করছি, তার কাছে টাকাটা বড়। আর জাপানি যে ভদ্রলোকটা, সে সুন্দর করে হাসলো প্রশ্নটা শোনার পরে, উঠে গেল কনভেনশন সেন্টারের সামনে এবং দেখিয়ে বলল আমার শ্রমে এই কনভেনশন সেন্টারটা গড়ে উঠছে। সো আমরা যদি এরকম প্রোঅ্যাক্টিভ হতে পারি, আমাদের লাইফে সমস্যা থাকবে না। আপনি শিওর থাকেন? এটা চিন্তা ভাবনার বিষয়। ডেফিনেটলি। মানে আমি আমার চিন্তা ভাবনাটাকে কিভাবে ড্রাইভ করতে পারি সেটার মাধ্যমে সবকিছুই তো চিন্তা ভাবনার বিষয়। এই যে রেজিম চেঞ্জ হলো, আমরা কি ভেবেছিলাম আমাদের ইয়াং ছেলেরা 36 দিনের ভিতরে এরকম একদম দুর্দান্ত শাসককে বিদায় করে দেবে? ব্যাপারটা ওরা বিশ্বাস করেছিল, and they did it, আলহামদুলিল্লাহ। সো পুরো ব্যাপারটাই হলো how you think. রাইট। আমরা আজকে মোটামুটি ডিসকাশনের শেষের দিকে। সো শেষের দিকে আপনি যেহেতু খুবই চমৎকারভাবে কথা বলেন, এটা নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নাই। এবং কথা বলার বিষয়টা নিয়ে আপনি যদি রিসেন্ট টাইমে দেখেন, প্রচুর মানুষজন যে কমিউনিকেশনের ট্রেনিং নিতে হবে। ইনফ্যাক্ট আমি আপনার কোনো একটা ভিডিওতে, মোস্ট লাইকলি এটা কোনো একটা জায়গাতে একটা বক্তৃতা ছিল, তো এটা আমি মোটামুটি মাস 2 আগে সম্ভবত দেখছিলাম, আমি এক্স্যাক্টলি রিকল করতে পারতেছি না। সো সেখানে কথাটা এরকম ছিল যে আমরা কমিউনিকেশনের বিষয়ে এত সচেতন হইতে হইতে আসল জিনিসটা সম্পর্কে আমরা হারাই যাচ্ছি, বা আসল জিনিসটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। এবং কমিউনিকেশনের ট্রেনিং নিতে হবে, সুন্দরভাবে কথা বলা, মানে কমিউনিকেশন মানে তো উপরওয়ালার রহমতে আমরা কথা বলতে পারতেছি এবং কথা বলতে পারি, এটা আবার আলাদা করে ট্রেনিং নিয়ে করার। কমিউনিকেশন নিয়ে সব শেষে সবার উদ্দেশ্যে, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে বা মাত্র ক্যারিয়ার স্টার্ট করবে বা ক্যারিয়ারের হয়তো বা আর্লি স্টেজে আছে, তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। চমৎকার একটি ব্যাপার। এবং আমার মনে হয় যে মন থেকে যে কথাটি বলবো সেটি অত্যন্ত ছোট একটি কথা। সেটি হলো, যেটা আমি বলি সেটা যদি আমি বিশ্বাস করি এবং সেটা যদি মন থেকে বলি, তাহলে কোনো ট্রেনিং লাগে না। আর আমি যদি কিঞ্চিত হিপোক্রেসিও করি তাহলে আমার ট্রেনিং লাগবে। ফেক যদি আমি যেটা বিশ্বাস করি না সেটা আমি আরেকজনকে বলছি এবং সেটার মাধ্যমে আই ওয়ান্ট টু গেট সামথিং ফ্রম হিম, তাহলে আপনার ট্রেনিং লাগবে। আর আপনি যদি মন থেকে কোনো কিছু বলেন, আপনি আপনার প্রেমিকাকে বলেন আপনি ভালোবাসেন, এই কমিউনিকেশনের জন্য কোনো ট্রেনিং দরকার নাই। আপনি আপনার বউকে বলেন আপনি ভালোবাসেন, কোনো ট্রেনিংয়ের দরকার নেই। আপনি আপনার ছেলেকে বা মেয়েকে বলেন ভালোবাসেন, কোনো ট্রেনিংয়ের দরকার নেই। আপনি আপনার প্রফেশনকে আফোল্ড করতে চান, আপনি ভালো করে আপনার প্রফেশন প্র্যাকটিস করেন, আপনার কোনো জায়গায় ডেসক্রিপশন দিতে হবে না, ডাক্তাররা ভালো না খারাপ ডেসক্রিপশন দিতে হবে না, ইঞ্জিনিয়ারদের বলতে হবে না ইঞ্জিনিয়ারের কারণে বাড়ি ভেঙে যায় না আর্কিটেক্টের কারণে বাড়ি ভেঙে যায়, আপনি আপনার কাজটা ঠিকমতো করছেন কিনা। সো ছোট্ট একটি কথা ইয়াং প্রফেশনালসদের জন্য, আমরা যদি আমাদের কথা, কাজ এবং মন এই তিনটাকে এক লাইনে নিয়ে আসি, কোনো ট্রেনিং দরকার নাই, দেন ইউ ক্যান টক ফ্রম ইয়োর হার্ট। এবং হার্ট থেকে যেটা আসবে সেটাই আপনার কথা, হার্টকে শুনুন। এবং ক্ষেত্র বিশেষে আমার কাছে যেটা মনে হয় যে অনেকে আসলে ওই যে যেই জিনিসটা ডেলিভার করতে চায় বা যেই কথাটা ডেলিভার করতে চাচ্ছে সেইটা সে নিজে বিশ্বাস করে বা সে ওই জিনিসটা ভালো মতো বুঝে নেয়। যখন সে ভালো মতো বুঝে নেয় তখন সে ভেবে থাকে বা চিন্তা করতে থাকে যে আমার কাছে কোনো একটা চিট শিট আসবে, কোনো একটা চিট কোড থাকবে, সেটার মাধ্যমে আমি কথাটাকে ডেলিভার করব বা এই টাইপের একটা জিনিস। এবং ক্ষেত্র বিশেষে অনেক সময় যেটা হয় যে, যেমন আমি পডকাস্ট করতে গেলেও মোটামুটি আমাকে মিনিমাম আমি ঘণ্টাখানেক আগে নিজে থেকে একটু ঘাটাঘাটি করে যে যেই গেস্ট আসবে তার কথাবার্তা। এবং ক্ষেত্র বিশেষে অনেক সময় যেটা হয় যে আমার টিম থেকে হয়তো বা কোনো একজন গেস্টের কথা বলছে, অবশ্যই সে নলেজেবল পারসন, সবই ঠিকঠাক আছে, বাট আমি যদি আসলে তার ফিলোসফি, তার কথাবার্তাগুলো বিশ্বাস করতে না পারি, তখন আমি আমার টিমকে বলি যে আমি মনে হয় ওনাকে হোস্ট করতে পারবো না, কারণ আমি তো মানে ওনার চিন্তা ভাবনাই আমি কানেক্ট করতে পারতেছি না। সো আই এম সরি, কারণ আসলে সম্ভব না। এবং এটা ছাড়া আসলে ভাইয়া সম্ভব হয় না, কারণ যে জিনিস বিশ্বাস করা যায় না সেটা ডেলিভার করা কিছু মানুষ হয়তো পারে। আমরা যদি নিজের প্রতি অনেস্ট থাকি না, তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়। আমরা অনেক সময় আমাদের ওই
ইঁদুর দৌড়ের রেসে এগিয়ে যাওয়ার জন্য, জি। সস্তা জনপ্রিয়তার জন্য জি। আমরা অনেক কিছুই করতে চাই Right. যেটা আমরা মন থেকে বিশ্বাস করি বিশ্বাস না। করি না। এবং সেই কারণেই আমরা মনে করি যে এই ট্রেনিং বোধহয় আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি যে আপনার মাঝে যদি কন্টেন্ট থাকে, রিয়েল কন্টেন্ট জি। থাকে, আপনার তেমন কোনো ট্রেনিং এর দরকার না। নেই। এবং কমিউনিকেশনের জায়গাটাতে ইনফ্যাক্ট আমাদের যেহেতু প্রচুর পরিমাণে স্টুডেন্ট, ওরা প্রোগ্রামিং শিখে, Sure. এখন ইন্টারভিউতে গেলে ওটা কমিউনিকেট করার একটা বিষয় থেকে এটা সেটা, সো ওদের মাথার ভিতরে সামহাও এই যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাড এটা সেটা কারণে একটা জিনিস ঢুকে গেছে যে কমিউনিকেশন ছাড়া মনে হয় ও কোনো চাকরি বাকরি পাবে না। তো আমি ওদেরকে সবসময় বলি যে কমিউনিকেশন মানে হইতেছে তুমি তোমার কাছে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, সেইটার উত্তরটা তুমি প্রপারলি ডেলিভার করতে পারছো, Absolutely. এটা ছাড়া আর কোনো কিছু না। Sure. অন্তত ওর জন্য কমিউনিকেশনটা। সো এইখানে সুগার কোটিং করার কিছু নাই, না। বাড়াই কমে বলার কিছু Sure. নাই, তুমি যেটা করছো যা করছো সেইটাই তুমি শেষ বলতে থাকো, এখানে তোমার আলাদা করে ট্রেনিং নেওয়া এবং বা এই করার কোনো কিছু বরং নাই। আমার মনে হয় যে অনেক সময় আমি দেখেছি অনেককে আর্টিফিশিয়ালনেস তার Right, মাঝে ডেভেলপ right, করে, right. এবং সেগুলি অনেক ট্রেনিং এর কারণে হয়। Right. যে ট্রেনিংগুলো ইল ডিজাইন, Right. যে ট্রেনিংগুলো আমার মনে হয় যে কোনো পার্টিকুলার মোটিভ অথবা কোনো পার্টিকুলার ভিশন ছাড়া যে ট্রেনিংগুলো হয়, সেখানে আর্টিফিশিয়ালিটি শেখানো হয়। এবং এই আর্টিফিশিয়ালিটি নিয়ে কেউ যদি আমাকেও ভাই বা বোর্ডে স্যাটিসফাই করার চেষ্টা করে, আমি স্যাটিসফাই হই না। Right. এবং ক্ষেত্র বিশেষে যেটা হওয়া উচিত যে আমি যে কনসেপ্টটা বা যেটা আমি নিজে শিখলাম সেটা প্রপারলি আমি আরেকজনকে বুঝাইতে পারি কিনা। যখন আমি আরেকজনকে বুঝাইতে পারবো তখনই কিন্তু জিনিসটা আমি টেকনিক্যাল নলেজও হয়ে গেল, কমিউনিকেশনের নলেজও ডেলিভার হয়ে গেল। এটা আলাদাভাবে খুব আয়োজন করে বা খুবই করে এটার জন্য মানে হয়তো বা কিছু ট্রেনিং থাকতে পারে, কিছু জিনিস এটা জানতে simple, পারে, অন্য সব ব্যাপারের মতো এটা একটা এটা একটা ব্যাপার, ব্যাপার, কিন্তু এটা মুখ্য কোনো ব্যাপার নয়। exactly. মুখ্য কোনো ব্যাপার নয়। এবং আমার মনে হয় যে এখনকার থিওরি বোধহয় সারা ওয়ার্ল্ডে এরকমই, যে আমি আমার অনেক সিনিয়র যেসব ভাইরা আছেন দেশের বাইরে, ওদেরকে যখনই কোনো ব্যাপারে জিজ্ঞেস করেছি যে তোমাদের দেশের ইউনিভার্সিটিগুলো আর বাংলাদেশের ইউনিভার্সিটি মেডিকেল কলেজে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি, বলে যে দেখো আমরা বাচ্চাদেরকে কিন্তু জিজ্ঞেস করি না তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, কোন সাবজেক্টে পড়াশোনা করেছো, কিংবা পাশ করেছো কিনা, তুমি পারো কিনা, এটা হলো তোমার সবচেয়ে বড় যোগ্যতা। সো ওই বড় যোগ্যতাই আমি যদি খুব ভালো কমিউনিকেটর হই কিন্তু কিচ্ছু না পারি, ইটস অফ নাথিং। সো ভাইয়া আমরা আজকে ডিসকাশন শেষ করতে হবে, যেহেতু মোটামুটি ঘন্টাখানেকের মতো হয়ে গেছে। তবে আমি অবশ্যই রোজা পরে আপনার সাথে আবার দেখা করব, এবং পাবলিক হেলথ এবং বিশেষ করে পথ শিশুদেরকে নিয়ে কাজ করা, অ্যাট দ্য সেম টাইম আমরা নন কমিউনিকেবল ডিজিজ নিয়েও কিছু কাজ করতে পারবো। অবশ্যই। সো সেটা নিয়ে আমারও ইন্টারেস্ট কাজ করে। আমি যেহেতু ওই যে সাইকোলজি, মানুষজন কীভাবে চিন্তা, এবং ইনফ্যাক্ট আমি জাস্ট পডকাস্ট শেষ করার আগে বলি যে জিনিসপত্র মানে আমার ইন্টারেস্ট এবং কিউরিয়াসিটি লেভেল ইজ টু হাই। যেমন আমি হঠাৎ করে একবার ভিডিও দেখা শুরু করলাম ইউটিউবের ভিতরে, যে কিভাবে গ্লুকোজ স্পাইক আমার পুরো সারাদিনটাকে ইম্প্যাক্ট করে। সো আমি পরবর্তীতে একটা গ্লুকোমিটার কিনলাম। গ্লুকোমিটার কিনে আমি যেটা করলাম যে সকালবেলা আমি নাস্তা খাওয়ার আগে চেক করি, নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে চেক করি, এবং আমি একটা অ্যাপের ভিতরে রিড করি, এবং দেন আমি চ্যাটজিপিটির সাথে কমিউনিকেট করি। এবং সে বলে যে তুমি এখন এই যে দুধ চা খাইছো এবং এটার ভিতরে অনেক সুগার ছিল, তো ন্যাচারালি এটা তোমার গ্লুকোজ স্পাইক করছে, এবং তুমি এখন কিছুটা সময় খুব এক্সাইটেড ফিল করতেছো, বাট আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে তুমি কিন্তু ফল করবা। এবং যখন ফল করবা এটা সিরিয়াসভাবে ফল করবা। এবং মানে এই জিনিসপত্রগুলো কিন্তু খুবই, এবং খাওয়া দাওয়া বা খাবার দাবার মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট ফাইন টিউনিং যদি আমরা করে দিতে পারি, আমি আই ওয়ান্ট টু বি পার্ট অফ ইওর জি অবশ্যই। তার কারণ হলো আমি দেখেছি আমি বেশ কিছু মানুষকে শুধুমাত্র ভিটামিন ডি এর ব্যাপারে, যে ভিটামিন ডি সূর্যালোকে পাওয়া যায় ফ্রি অফ কস্ট, আপনারা শুধু হাফ এন আওয়ার সকাল 10টা থেকে 3টার মাঝে একটু সান এক্সপোজারে যাবেন। অসংখ্য মানুষ আমাকে থ্যাঙ্কস বলেছে শুধুমাত্র এই টিপসটার জন্য। এবং সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি একটু সূর্যের আলোর দিকে হালকা একটু যদি তাকাইতে পারি, লম্বা সময় তাকাইলে তো চোখে সমস্যা হবে, বাট হালকা পাতলা, তখন কিন্তু এই যে সকালবেলা উঠে ঘুম ঘুম যে ভাবটা, মানে পুরো বডি ক্লকটাকে কিন্তু চালু করার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যাই হোক ভাই, আজকে ডিসকাশনটা শেষ করতে হবে। সব শেষে যদি আপনি ভাই কিছু অ্যাড করতে চান প্লিজ। আমার মনে হয় আমরা অনেক কথা বলেছি, তবে ওই যে বললাম যে সবকিছু থেকেই কিছু নিয়ে যাওয়ার মতো ব্যাপার আছে। সো এই পডকাস্ট থেকে অন্য কিছু ভুলে গেলেও আমরা যে দুইজন হাসি আনন্দের মধ্যে যে কথাগুলি বলেছি, অন্তত হাসিটা মনে থাকুক মানুষের। এবং এই রমজানে আমরা রেকর্ডিং করেছি, রমজান আপনার ভালো কাজের সূচনা হোক। আমরা আশা করি এই রমজানেই অনেকে ভালো কাজ শুরু করবেন এবং বছরব্যাপী সেই ভালো কাজটা চালিয়ে যাবেন। এবং মনে রাখবেন যে রমজানে আমাদের সামনে অনেক কিছু থাকলেও আমরা কিন্তু খাই না। আমরা ইচ্ছে করলে
লুকিয়ে পানি খেতে পারি কিন্তু খাই না, তার কারণ আল্লাহ দেখছেন। কন্ট্রোল সো করতে পারি। এইটুকু যদি আমরা সারা বছর মনে রাখি যে আল্লাহ দেখছেন, জি। তাহলে আমরা খারাপ কাজ থেকে মুক্ত হতে পারি জি। এবং সেই সাথে ভালো অভ্যাসগুলো গড়ে তুলতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ফর ইয়ার টাইম। আজকের মতো এখানেই শেষ করব। তবে আজকে ডিসকাশন থেকে আমাদের অডিয়েন্স থেকে কি কি শিখলে, সো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। এবং ভাইয়ের জন্য পাবলিক হেলথ এবং হাঁটাহাঁটি, চিন্তাভাবনা, লাইফস্টাইল এগুলো নিয়ে যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভাইয়ের কাছে ফিউচারে জিজ্ঞাসা করো এবং সেটা Sure. পাবলিশ করা। ধন্যবাদ সবাইকে।